ফোনের ক্রিং ক্রিং শব্দে চোখ মুখ কুচকে বেডসাইড টেবিল থেকে ফোনটা হাতে নিল ঘুমন্ত মৌ। নাম্বার না দেখেই কল রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো, কি রে, কই তুই? ঘুমাই। তুই ঘুমাইতেই থাক, আর কলেজের ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে যাক হতচ্ছাড়ি। কালকে কলেজে ক্লাস টেস্ট আছে, ভুলে গেছিস? পরীক্ষার কথা মনে হতেই ঘুম ছুটে গেল মৌয়ের। লাফ দিয়ে উঠে বসে বলল, দিলি তো সুমু, ঘুমের 12টা বাজিয়ে। আর ভাল লাগে না। পড়াশোনা না করে বিয়ে করে ফেললে আজ আমি 2-3টা বাচ্চার মা থাকতাম, বুঝছিস? ওই বেগম রোকেয়া যদি পাকনামি না করতো তাহলে এখন হাজার হাজার মেয়ের জীবন সুখের হতো। কবে যে বিয়ে হবে? বাচ্চাদের পড়ালেখার দেরি হয়ে যাচ্ছে তো। মৌয়ের এমন অদ্ভুত কথা শুনে সুমাইয়া একটা হতাশার নিঃশ্বাস ফেলে বলল, মেরি মা চুপ কর একটু। এত বিয়ের শখ থাকলে আঙ্কেলকে বল ছেলে দেখতে। আরে ধুর, কি যে বলিস! আব্বুকে বিয়ের কথা বলতে গেলে আমাকেই উষ্ঠা দিয়ে বাসা থেকে বের করে দিবে। তাহলে এখন চুপ করার রেডি হয়ে তাড়াতাড়ি করে যায়। আচ্ছা জান্টুস, আসছি, বাই। এতক্ষণ যার সাথে কথা বললো সে হচ্ছে মৌয়ের বেস্ট ফ্রেন্ড সুমাইয়া। কল কেটে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল মৌ। ফ্রেশ হয়ে এসে একটা সাদা প্লাস নীল কম্বিনেশনের ড্রেস পরলো। কোমর পর্যন্ত চুলগুলো বেনুনি করে চোখে কাজল আর হালকা একটু লিপস্টিক দিয়ে ব্যাগ নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। টেবিলে বসে গলা ছেড়ে মাকে ডাকতে লাগলো, আম্মু। মেয়ের এমন ডাক শুনে রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে বের হয়ে এলেন জিনিয়া রহমান। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরি কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার আম্মুর? তাড়াতাড়ি খেতে দাও আম্মু, কলেজে যাব। এত তাড়া কেন আম্মু? কলেজে কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মু, সমস্যা হয়নি। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, সুমু ফোন দিয়ে বলল, তাই তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা তুই একটু বস, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। কিছুক্ষণ পর জিনিয়া রহমান খাবার নিয়ে এসে মৌকে খেতে দিল। হঠাৎ মৌ বায়না ধরলো মায়ের হাতে খাবে। জিনিয়া রহমান মুচকি হেসে মেয়েকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মায়ের আঁচলে মুখ মুছে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলো কলেজ যাওয়ার উদ্দেশ্যে। চলুন কলেজ যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই। গল্পের নায়িকা অর্থাৎ আমি হচ্ছি তানজিলা রহমান মৌ, বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা, বড় ভাই আর আমি, এই হলো আমাদের ছোট্ট পরিবার। একমাত্র মেয়ে হওয়ায় বাসার সবাই অনেক আদরের। আমি ইন্টার 2য় বর্ষে পড়ি, আর ভাইয়া মাস্টার্স শেষ করে চাকরির জন্য ঘুরছে। আমাদের ভাই বোনের বয়সের ডিফারেন্স একটু বেশি হলেও আমাদের দুজনের সম্পর্ক একদম সাপে নেউলে। তবুও ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, বাকি সবকিছু আস্তে আস্তে পরে জেনে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসছি। রিক্সা ভাড়া মিটিয়ে কলেজে ঢুকতেই দেখি সুমাইয়া আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি বোকা বোকা একটা হাসি দিয়ে সামনে এগিয়ে যেতেই ও বলল, এত লেট করলি কেন? তুই জানিস কখন থেকে ওয়েট করছি? ভাল লাগে না, ধুর। আহা, রাগ করছিস কেন? রাস্তায় জ্যাম ছিল তাই আর কি। হয়েছে, বুঝেছি, এখন চল ক্লাসে যাই। চল। ক্লাস শেষ করে আমি আর সুমাইয়া ক্যাম্পাসে বসে অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সুমাইয়া বলল, ওই চল বাসায় যাই, বিকেলে আবার কোচিং যেতে হবে। ঠিক আছে চল। কলেজ থেকে বের হয়ে সুমাইয়া একটা রিক্সায় উঠে চলে গেল। আমি একা একা ফুটপাত দিয়ে গুনগুন করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি আমার পাশ দিয়ে শু করে চলে গেল। আমি সেখানে বেকুবের মতো দাঁড়িয়ে রইলাম, কারণ রাস্তায় একটা গর্ত ছিল আর সেখানে পানি জমা ছিল। গাড়িটা এত স্পিডে গিয়েছে যে সেখানে সব নোংরা পানি আমার গায়ে এসে পড়েছে। আমার রাগে কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম রাস্তার মানুষজন আমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। আমি লজ্জায় মাথা নিচু করে নিজের ওড়নাটা দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করছি। হঠাৎ আমার সামনে এসে কে যেন বলে উঠল, আই এম সরি। আমি মাথা তুলে সামনের দিকে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। দেখতে শুনতে মাশাআল্লাহ, 5 ফুট 10 বাই 11 ইঞ্চির মতো লম্বা, চাপ দাড়ি, চোখে চশমা, হাতে ঘড়ি, কালো রঙের শার্ট প্যান্ট, আর সব থেকে বড় কথা মাথায় হালকা কোকড়ানো চুল। চুলগুলো একপাশে পড়ে আছে, যা ওনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আমাকে কিছু বলতে না দেখি উনি আবার বলে উঠলেন, আসলে আই এম সরি, আমি খেয়াল করিনি আপনাকে। আমার একটু তাড়া ছিল, তাই স্পিডে গাড়ি চালাতে গিয়েই আর কি। ওনার কথা শুনে রাগে আমার চোখ মুখ শক্ত হয়ে উঠল। ওনার এতই তাড়া যে ফুটপাতের মানুষদের চোখে দেখেন না। বাহ, কি অসাধারণ লজিক। আমি ওনার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললাম, আপনার গাড়ি আছে বলে দেমাক দেখান, তাই না? আপনার এতই তাড়া যে রাস্তার মানুষজন দেখবেন না? আপনারা বড় লোক বলে কি আমাদের মতো মধ্যবিত্তদের কোনো দাম নেই? অন্যায় করে একটা সরি বলে দিলেন আর সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আজ যদি এই ঘটনা আমি ঘটাতাম, ছেড়ে দিতে নামায়, তখন 1000বার সরি বললেও তো ছাড়তেন না। আর এত সহজে আপনাকে ছেড়ে দিব? আমি এখন বাসায় যাব কি করে? কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। ছেলেটা ব্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি ফোঁস করে উঠে আবার বললাম, কি ব্যাপার?
এখন মুখের বুলি গায়েব হয়ে গেল, তাই না? মুখের বুলি গায়েব হবে কেন? আমি তো একটু ঝগড়াটে মেয়েকে দেখছি। একটা মেয়ে কীভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছে। আমি তো সরি বলেছি, তাও আপনার হলো না। আপনার এত বড় সাহস যে আপনি আমাকে ঝগড়ুটে বলেন? তো কি বলবো? আপনি কিভাবে ঝগড়া করছেন নিজেই দেখুন। আপনি উফ, চুপ করুন তো। আমার আপনার সাথে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করার সময় নেই। পরে না হয় আবার কোনোদিন হঠাৎ দেখা হয়ে গেলে ঝগড়া করবো, কেমন? এইটুকু বলেই উনি সামনের দিকে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। আমি ওনার যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ নিচে তাকিয়ে দেখি একটা চিকন ব্রেসলেট পরে আছে। আমি সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে ভাবলাম হয়তো ওনার হবে। আর কিছু না ভেবে আমি সেটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটা রিকশাতে উঠে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলাম। রাগে মাথা ফেটে যাচ্ছে। ওনার এত সাহস! একে তো অন্যায় করেছে, দ্বিতীয়ত আমাকে ঝগড়ুটে বলছে। চিনা নেই জানা নেই কোথা থেকে কি এসেছে আমাকে ঝগড়ুটে বলে। আবার যদি সত্যি কোনোদিন দেখা হয় সেদিন একবারে বিনা পাউডারে ধুয়ে দিব। এসব ভাবছিলাম, হঠাৎ রিকশাওয়ালার ডাকে ভাবনা থেকে বের হলাম। আফা, এত কি ভাবেন? আপনার কওয়া মতো জায়গায় আইয়া পড়ছি তো। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম বাসার সামনে চলে এসেছি। আমি কিছু না বলে রিকশা ভাড়া মিটিয়ে ধূপধাপ পা ফেলে বাসার ভিতরে ঢুকে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে ভাইয়া চিল্লিয়ে বলে উঠল, মা, ও মা, দেখো বাসায় কাদায় মাখামাখি শাকসবজি এসেছে। ভাইয়া তুই চুপ করবি? মাথা কিন্তু এমনিতেই গরম আছে, আর রাগ বাড়াস না। আচ্ছা আচ্ছা, তার আগে বল তোর এই হাল করলো কে? একটা আস্ত খুবিস। ভাইয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। ব্যস্ততার মধ্য দিয়েই সারাদিন কেটে গেল। সন্ধ্যায় পড়তে বসবো এমন সময় একটা দরকারি জিনিস খোঁজার জন্য কলেজ ব্যাগটা নিলাম। ব্যাগে হাত ঢুকিয়েই খুঁজছি, হঠাৎ হাতের মধ্যে কি যেন একটা লাগলো। বের করে দেখি সেই ব্রেসলেটটা দেখতেই সকালের ঘটনা মনে পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, ইস, রাগের মাথায় হয়তো উল্টাপাল্টা অনেক কথা বলে ফেলেছি। এতটাও বলা হয়তো উচিত হয়নি। কারো কোনো তাড়া না থাকলে তো এভাবে গাড়ি চালাবে না। উনিও হয়তো আমাকে খেয়াল করেননি। আবার কোনোদিন দেখা হলে ওনাকে সরি বলবো, আর ব্রেসলেটটাও ফিরিয়ে দিব। এসব ভাবছিলাম, হঠাৎ দেখি ভাইয়া আমার রুমে হাসি মুখ করে ঢুকলো। আমি ভ্রু কুঁচকে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে রে, এত হাসছিস কেন? নিশ্চয়ই কোনো ফোন দিয়েছিস। না রে শাকসবজি, ফোন দেওয়াটার সময় নাই। এখন তোর ভাবিকে বিয়ে করার সময় হয়ে গেছে। কিন্তু তুই তো আজ পর্যন্ত ভাবিকে মনের কথাই বললি না। বিয়ের আগে প্রেম করবো না বলেই মনের কথা বলি নাই। একেবারে বিয়ের পর চুটিয়ে প্রেম করবো, বুঝলি পাগলি? সেটা কিভাবে? পরে বুঝে যাবি। কাল সকালে তোদের সবার জন্য একটা সুখবর আছে। কি সুখবর রে? কাল সকালেই বলবো। এখন বল না। না। ভাইয়া বল না। উফ, আজ রাতটুকু অপেক্ষা কর বলছি। ধু। ভাইয়ার কিছু না বলে আমার গাল দুটো হালকা করে টেনে গুনগুন করে গান গাইতে গাইতে আমার রুম থেকে চলে গেল। আর আমি গালে হাত দিয়ে ভাবতে লাগলাম, কি সুখবর হতে পারে? ভাইয়া কি চাকরি পেয়ে গেল নাকি? ভাবিকে বিয়ের কথা যে বলল। আসলে ভাইয়া তার ভার্সিটির একটা মেয়েকে পছন্দ করত। মেয়েটা অনার্স প্রথম বর্ষে পড়তো তখন। এখনো তাকেই ভালোবাসে। দূর থেকে আগলে রেখেছে মেয়েটাকে। সে যাই হোক, ভাইয়া হঠাৎ এত খুশি, তাতেই আমার ভালো লাগছে। পরের দিন সকালে আম্মু ডেকে ঘুম ভাঙলো। আড়মোড়া দিয়ে উঠে বসে ঘড়ির দিকে তাকাতেই আমার চোখ কপালে। 8:30 বেজে গেছে, আর কলেজে পরীক্ষা 9টায়। আমি লাফ দিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে কোনো রকম রেডি হয়ে ডাইনিং টেবিলে চলে গেলাম। এক পিস পাউরুটি জেলি দিয়ে মাখিয়ে তাড়াতাড়ি খাচ্ছে। আর আম্মু বলছে, আস্তে খা আস্তে খা। কিন্তু আমার হাতে একদম সময় নেই। আমি চটপট খেয়ে আম্মুর আঁচল দিয়ে মুখ মুছে বাসা থেকে বের হয়ে গেলাম। ফুরফুরে মন নিয়ে ক্লাস থেকে আমি আর সুমু বের হলাম। পরীক্ষাটা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। ভাগ্যিস একটুর জন্য ক্লাসে পৌঁছাতে লেট হয়নি, না হলে আজকে যেই খারুস মার্কা টিচার গার্ড দিয়েছে, আমি লেট করে আসলে ঢুকতেই দিত না। এসব ভাবছিলাম, হঠাৎ সুমু ধাক্কা দিয়ে বলল, কি রে, কি ভাবছিস? কই কিছু না তো। সত্যি করে বলতো। আরে সত্যি কিছু না। তলে তলে আবার প্রেম টেম করছিস নাকি? চুপ কর তো। এসব প্রেম ট্রেম আমার দ্বারা হবে না, তুই জানিস না। জানি, কিন্তু বলা তো যায় না, কখন কিভাবে মন ঘুরে যায়। তুই একটু গোয়েন্দাগিরি বন্ধ করবি সুমু। আচ্ছা বাবা, কিন্তু প্রেমে পড়লেও যদি আমাকে না জানাস তাহলে দেখিস তোর কি করি। আচ্ছা যা, যদি কখনো প্রেমে পড়িস সবার আগে তোকেই জানাবো। প্রমিস? প্রমিস। ওই সর সর, দূরে যা। আজ কেউ নাই বলে দড়ি দিছি, না হলে জীবনেও দিতাম না। ঢঙ্গি। তুই? না তুই। তুই? তুই। হ যা, আমি। হাসবি না একদম। আচ্ছা রাগ করিস না, চল বাসায় যাই। চল। আমি আর সুমু গল্প করতে করতে কলেজ থেকে বের হলাম। সুমু চলে গেল ওর মতো, আর
আর আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম কালকে সেই গাড়িটা, আর গাড়ির সাথে হেলান দিয়ে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দিচ্ছে। কালকের ব্যাপারটা নিয়ে আমি ওনাকে সরি বলতেই চাচ্ছিলাম। আমিও মনে মনে চাচ্ছিলাম ওনার সাথে আরেকবার দেখা হোক, আর আজকের এভাবে দেখা হয়ে যাবে সত্যি ভাবিনি। আমি মুচকি হেসে সামনের দিকে এগিয়ে যেতেই উনি আমার দিকে তাকালেন। আমি একটু আমতা আমতা করতে লাগলাম। কিভাবে কথা শুরু করব বুঝে উঠতে পারছিলাম না। আমাকে কিছু বলতে না দেখি উনিই বলে উঠলেন, কি ব্যাপার, আজকে ঝগড়াটে রানী এত চুপচাপ? এই এই একদম আমাকে ঝগড়াটা বলবেন না। কেন বলবো না? দেখলাম তো গতকাল কিভাবে ঝগড়া করলেন। আমি একটু মাথা নিচু করে বললাম, আসলে আই এম সরি, আমার কালকে ওইভাবে কথা বলতে চাইনি। হঠাৎ করে কাদায় মাখামাখি হয়ে যাওয়ায় রাগ উঠে গিয়েছিল। রাগের মাথায় অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না প্লিজ। আমার কথা শুনে উনি মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এত সরি বলতে হবে না, আমি কিচ্ছু মনে করিনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও এভাবেই রিয়েক্ট করতো। আসলে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিল, ওর কাছে যাওয়ার জন্য আমি একটু তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিলাম, তাই আপনাকে খেয়াল করিনি। আমি অবশ্য সবসময় এত জোরে গাড়ি চালাই না, আমি নিতান্তই একটা ভদ্র নিষ্পাপ ছেলে, বুঝলেন ম্যাডাম? আমি ওনার কথা শুনে হেসে ফেললাম। মানুষটা অনেক মজার তো। আমাকে হাসতে দেখে উনিও হেসে বললেন, আমি মানব চৌধুরী, আর আপনি? আমি তানজিলা রহমান মৌ। মৌ? বাহ, ভারী মিষ্টি নাম তো। ধন্যবাদ। তা কিসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে এই 2 মাস হয় একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করেছি। বাহ, খুব ভালো। তা বাসায় কে কে থাকে? এই তো বাবা, মা, আমি আর বড় ভাইয়া। ও আচ্ছা। আচ্ছা, একটা কথা ছিল। বলুন। আমি ব্যাগ থেকে ব্রেসলেটটা বের করে ওনাকে দেখিয়ে বললাম, এটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা আমার। আমি কালকে থেকে খুঁজতেছি কিন্তু পাইনি, পরে ভাবলাম হয়তো রাস্তায় পড়ে গেছে। কালকে আপনি আমার সামনে থেকে চলে যাওয়ার পর আমি নিচে থেকে কুড়িয়ে পেয়েছি। ও আচ্ছা, তাহলে আপনার সাথে কথা বলার সময় হয়তো পড়ে গেছে। হয়তো। ধন্যবাদ, এটা আমার খুব প্রিয় একটা ব্রেসলেট। আমি কিছু না বলে মুচকি হাসি দিলাম। আচ্ছা, একটা কথা বলি। জি অবশ্যই। আমরা কি বন্ধু হতে পারি? আচ্ছা। ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ডস। আচ্ছা, আজ তাহলে আসি, অনেকটা দেরি হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আমার গাড়িতে উঠুন, আপনাকে ড্রপ করে দিচ্ছি। না না, আমি একা যেতে পারবো। ফ্রেন্ডের গাড়িতে উঠতে এত সংকোচ? তাহলে তো আপনি আমাকে ফ্রেন্ড হিসেবে মানতেই পারেননি। আচ্ছা আচ্ছা, ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, উঠছি। আর কিছু না বলে গাড়িতে উঠে বসলাম। উনিও ড্রাইভ করে আমাকে বাড়িতে নামিয়ে দিলেন। আমি ওনাকে বিদায় জানিয়ে বাড়ির ভিতর ঢুকলাম। গাড়িতে আরো অনেক কথাই হলো। বুঝতে পারলাম মানুষটা অনেক বকবক করতে ভালোবাসে, আবার অনেক মজারও। বাসায় ঢুকতেই দেখি বসার ঘরে সবাই হাসাহাসি মুখ করে বসে আছে। আমি একটু ব্রু কোচকে তাকিয়ে রইলাম সবার দিকে। এত খুশি কেন সবাই? হুট করে ভাই একটা মিষ্টি প্যাকেট নিয়ে আমার সামনে এসে আসলো। আমি ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই আমার মুখে জোর করে একটা মিষ্টি ঢুকিয়ে দিল। আমি মিষ্টি খেতে খেতে বললাম, এটা কি করলি? আর এটা কিসের মিষ্টি? আমার চাকরি হয়ে গেছে বোন। কি? সত্যি? একদম সত্যি। আমি খুশি হয়ে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ভাইকে ছেড়ে বললাম, তাহলে এজন্যই কালকে রাতে এত খুশি ছিলে? কালকে সকাল সন্ধ্যায় খবরটা জানতে পারি, তাই ভাবলাম আজকে সকালে একদম মিষ্টি কিনে এনে সবাইকে জানাবো। বাহ, খুব ভালো করেছিস। এবার শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেল। আব্বু আম্মুর সামনে কথাটা বলায় ভাইয়া লজ্জা পেয়ে মাথা চুলকে আমাদের সামনে থেকে চলে গেল। ভাইয়া যেতেই আমরা উচ্চস্বরে হেসে উঠলাম। মাঝে কেটে গেছে 2 দিন। এই 2 দিন কলেজে যাইনি। আজকে যাব, তাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। ডাইনিং টেবিলে খেতে খেতে আম্মু বলল, আজ একটু কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় আসিস। কেন আম্মু, কোথাও যাবে নাকি? আজকে তোর হবু ভাবিকে দেখতে যাব। সত্যি? ভাইয়া জানে? কাল রাতে তোর ভাইয়াই বলল আজকে প্রস্তাব নিয়ে যেতে। ভাইয়া যাবে না? ও অফিস থেকে চলে যাবে। এই কথা আগে জানলে তো আজ কলেজেই যেতাম না। সমস্যা নেই, যা কলেজে, কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা আম্মু, তাহলে এখন আসি। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা। কলেজে গিয়ে 2টা ক্লাস করে সুমুকে বলে বেরিয়ে গেলাম। আজ আর ক্লাস করব না, যেহেতু আম্মু তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। সত্যি বলতে ভাইয়ার বিয়ে হবে ভাবতেই খুশি খুশি লাগছে। আজকে ভাবিকে দেখতে যাব। এই আনন্দে ক্লাসে মনই বসে নাই। এসব ভাবতে ভাবতে কিছু দূর এগোতেই দেখি মানব দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি একটু অবাক হলাম, উনি এখানে কেন? আমি সামনে যেতেই বলল, 2 দিন কলেজ আসেননি কেন? এমনি। কিন্তু আপনি জানলেন কিভাবে আমি কলেজে আসিনি? আপনি কি এসেছিলেন নাকি? এসেছিলাম। কেন এসেছিলেন? মানাফ একটু আমতা আমতা করে বলল, ও মা,
ফ্রেন্ড যেহেতু হয়েছি সেহেতু ফ্রেন্ডের সাথে দেখা করতে আসবো না? আমি কিছু বললাম না। কিছু বলছেন না যে? ভাবছি কি বলা যায়। আচ্ছা, আপনার বলতে হবে না, আমি বলি। বলুন। এত আপনি আপনি করে কথা বলতে ভালো লাগছে না। ফ্রেন্ডের মাঝে এত আপনি আপনি কিসের শুনি? আজ থেকে আমরা দুজন দুজনকে তুমি করে বলবো, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু না, যা বলেছি তাই। আচ্ছা ঠিক আছে, বলবো। এই তো গুড গার্ল। আচ্ছা আজ আসি, আজকে একটু বাসায় তাড়াতাড়ি যেতে হবে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, আসলে ভাইয়ার বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে আজকে, সেখানেই যাব সবাই। ও আচ্ছা, ভাইয়ের বিয়ে, তাহলে তো তুমি এখন থেকে অনেক ব্যস্ত থাকবা। আগে বিয়েটা ঠিক হোক, তারপর দেখা যাবে। আচ্ছা তাহলে গাড়িতে ওঠো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। লাগবে না, আমি যেতে পারবো। তাছাড়া সেদিনও তো ড্রপ করে দিয়েছিলেন। এই, আমি কিন্তু এক কথার মানুষ, বলেছি না আপনি করে বলবা না। আমি কিন্তু রেগে যাচ্ছি। ওনার কথা শুনে আমি হেসে ফেললাম। আচ্ছা সরি, আর বলবো না। আর আমি নামিয়ে দিয়ে আসলে কি খুব বেশি সমস্যা হয়? ফ্রেন্ডই তো নাকি? এটুকু বলে উনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে গাড়িতে উঠে বসলাম। আমাকে উঠতে দেখে ওনার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি উকি দিল। মানুষটাকে হাসলে খারাপ দেখায় না, বরং আগের থেকে দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায়। উনি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আমি বললাম, আচ্ছা গাড়িটা কি তোমার নিজের? না, এটা আমার বাবার গাড়ি। বাবা যখন ব্যবসা করতো তখন বাবাকে ব্যবসার কাজে অনেক জায়গায় যেতে হতো, তাই গাড়ি কিনে ফেলেছিল। এখন তো আর বাবা নেই, তাই আমি গাড়িটা চালাই। বাবার স্মৃতি বলে কথা। বাবা নেই কথাটা শুনে আমি ওনার দিকে তাকালাম। দেখলাম ওনার চোখের কোণে পানি চিকচিক করছে। আমারও মনটা খারাপ হয়ে গেল। আমি একটু ইতস্তত করে বললাম, আই এম সরি, আসলে আমি জানতাম না তো, তাই জিজ্ঞেস করে ফেলেছি। আরে ইটস ওকে, তুমি তার জেনে বুঝে আমাকে হার্ট করতে চাওনি, তাই না? এগুলো কোনো বিষয় না। একদিন না একদিন সবাইকেই যেতে হবে, কেউ আগে যাবে আর কেউ পরে। এখন আমি আর মা, আমাদের ছোট্ট পরিবার। আমি মুগ্ধ হয়ে মানুষের কথা শুনতে লাগলাম। এত সুন্দর করে গুছিয়ে কথা বলে একদম মন ছুঁয়ে যায়। আমাকে কিছু বলতে না দেখে উনি আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এভাবে কি দেখো? এভাবে দেখলে তো প্রেমে পড়ে যাবে। আমি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিতেই উনি উচ্চস্বরে হেসে উঠলেন। আমি লজ্জায় নিজেকে আরো গুটিয়ে নিলাম। হয়েছে, তো লজ্জা পেতে হবে না, বাড়ির সামনে চলে এসেছি। ধন্যবাদ। ইটস মাই প্লেজার ম্যাডাম। আমি মুচকে এসে ওনাকে বিদায় জানিয়ে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকতেই দেখি আব্বু মিষ্টি কিনে এনে টেবিলে ভরে ফেলেছে। আমি অবাক হয়ে বললাম, এত মিষ্টি কিনেছো কেন আব্বু? তো কিনবো না, আমার একটা মাত্র ছেলের বিয়ে দিব বলে কথা। ও শুধু ছেলেই তোমার সব, আর আমি কেউ না? তোর বিয়ের সময় এর থেকেও বেশি কিছু করব, ততদিন যদি আল্লাহ তাআলা হায়াত দেন আমাকে তাহলে। আমি দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আব্বু একদম বাজে কথা বলবে না তো, তুমি আরো অনেক অনেক বছর বাঁচবা ইনশাআল্লাহ। আব্বু চোখের চশমাটা একটু ঠিক করে আমার মাথায় হাত বুলিয়ে বলল, তাই যেন হয় রে মা। এখন যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে, আমরা কিন্তু বিকেলেই বের হবো। আচ্ছা আব্বু যাচ্ছি, কিন্তু আম্মু কোথায়? তোর আম্মু রুমে আছে। আচ্ছা। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ক্লান্ত লাগছে অনেক, একটা ঘুম দরকার। আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু রেগে মেগে একাকার। আমি চোখ কচলে আম্মুর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে আম্মু, রেগে আছো কেন? তো রেগে থাকবো না, তুই এতক্ষণ ধরে ঘুমাচ্ছিস কেন? আমরা ওই বাড়িতে যাব না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। হইছে, এখন তাড়াতাড়ি উঠে রেডি হ। আচ্ছা আম্মু তুমি যাও, আমি রেডি হচ্ছি। আম্মু আর কিছু না বলে আমার রুম থেকে চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর সবাই একসাথে বাসা থেকে বের হয়ে রওনা দিলাম। এখন আমরা সবাই বসে আছি মেয়েদের বাড়িতে। মেয়েদের পরিবার এত ভালো যে বলার মতো না, কত শত আপ্যায়ন করেছে। ভাইয়াকে তাদের অনেক পছন্দ হয়েছে। এত ভালো ছেলে তারা হাতছাড়া করতে চান না। মেয়ের কথা আর কি বলবো, মেয়ে তো আমার ভাইয়ার পছন্দ করাই। তবে মেয়ে দেখতে মাশাআল্লাহ। আমার তো ইতিমধ্যেই হবু বাবুর সাথে বাপ হয়ে গেছে। কিছুক্ষণ পর সবাই মিলে ছেলে আর মেয়েকে আলাদা কথা বলার সুযোগ করে দিল। আর দুই পরিবার মিলে বিয়ের তারিখ ঠিক করায় ব্যস্ত হয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আর আমার হবু ভাবি ছাদ থেকে নেমে এলো। দুজনের মুখেই লেগে আছে প্রাপ্তির হাসি। দেখেই বোঝা যাচ্ছে তারা দুজনে কতটা খুশি। ওরা এসে সবার সামনে বসতেই সবাই একসাথে বলে উঠলো, খুব শীঘ্রই আমরা 4 হাত এক করে দিতে চাই। এই কথা শুনে ওরা দুজনে লজ্জায় মাথা নিচু করে রইল। আমি গিয়ে ভাইয়াকে পিছন থেকে খোঁচা দিয়ে বললাম, কি রে ভাইয়া, লজ্জা পেলি নাকি? ভাইয়া আমাকে চোখ রাঙিয়ে বলল, বেশি পেকে গেছিস বুড়ি। হি হি হি। দুই পরিবারের সম্মতিতে 1 মাস পর ওদের বিয়ের তারিখ ফাইনাল হলো। সবাই ভীষণ খুশি। ভাইয়া তো এখন থেকেই ভাবিকে চোখে হারানো শুরু করেছে। আসার সময় লাজ লজ্জা ভুলে ড্যাব ড্যাব করে ভাবির দিকে তাকিয়েছিল। আমি গিয়ে গলা খাকারি দিয়ে ফিসফিস করে বললাম, 1 মাস পর যত খুশি দেখিস,
এখন চোখটা নামা, বড়রা আছে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, এই তুই চুপ করবি, বড্ড বেশি বকবক করিস। সত্যি কথা বললে তেতই লাগ। তোরে কিন্তু। আচ্ছা যা, চুপ করলাম। এইভাবে ভাই বোন খুনসুটি করতে করতে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে যে যার রুমে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। আমার অনেক খুশি খুশি লাগছিল যে ভাইয়া তার ভালোবাসার মানুষটাকে পাবে। আবার 1 মাস পর বিয়ে, বাড়িতে কত আনন্দ হবে। আমিও একটা গল্প করার মানুষ পাবো। হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে ধ্যান ভাঙলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে প্রথম কলটা কেটে গেল। 1 মিনিট দেরি না করে সাথে সাথে আবার কল এলো। এবার কলটা ধরে কানে দিতে ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। চাঁদ বদনী মেয়ে, রেখেছেন কি খোঁজ? এক জোড়া চোখ আপনার ভেতর ডুবে যায় রোজ। কল দিয়েই হঠাৎ এমন 2 লাইনের কবিতা শুনে কিছুক্ষণের জন্য থমকে গেলাম। আমাকে কিছু বলতে না দেখে এবার উনি বললেন, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? বলুন তো আমি কে? আমি কিছুক্ষণ ভেবে অবাকের শেষ পর্যায়ে গিয়ে বললাম, মানাভ। বাহ ম্যাডাম, আমার নামটা তো দেখি ভালোই মনের মধ্যে গেঁথে ফেলেছেন। আমার নাম্বার কোথায় পেয়েছো? পেয়েছি কোথা থেকে? বলো কোথায় পেয়েছো। তোমার এত কিছু জানতে হবে না পিচি মেয়ে। আচ্ছা ফোন করে এমন একটা কবিতা বললে কেন? ভাল লাগে তাই। ভাবনায় কেউ থাকলে কবিতা এমনিতেই চলে আসে। মানে? কিছু না। আচ্ছা কি করছো? এই তো বসে আছি। তুমি? ছাদে বসে বসে তোমার সাথে কথা বলি। এত রাতে ছাদে কেন? আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, তাই ছাদে এলাম। মানাফের কথা শুনে আমিও বেলকনিতে গেলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি সত্যি খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা। নীরবতা ভেঙে মানাফ বলল, মৌ, হুম। চুপ করে আছো কেন? এমনি। আমি কল দিয়েছি বলে কি তুমি বিরক্ত বোধ করছো? আরে না না, এমনি চাঁদ দেখছিলাম তাই চুপ করে আছি। কোথায় তুমি? বেলকনিতে। ও আচ্ছা, তা আজকে গিয়ে ভাইয়ের মেয়ে দেখতে গিয়েছিলে? হুম। মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, সবার অনেক পছন্দ হয়েছে। আর তাছাড়া ভাইয়ার আগে থেকে মেয়ে পছন্দ করা ছিল। ও আচ্ছা, খুব ভালো। তা বিয়ের তারিখ কি ফাইনাল হয়ে গেছে নাকি? 1 মাস পরেই। তাহলে তো এখন তুমি অনেক ব্যস্ত থাকবা। হ্যাঁ, তা তো একটু থাকবই। সময় তো হাতে বেশি নেই। এভাবে আরো কিছুক্ষণ গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে বিয়ের আর 1 সপ্তাহ বাকি। এই 1 সপ্তাহে কারো দম ফেলার সময় নেই। বিয়ের শপিং, সবাইকে দাওয়াত দেওয়া, আরো অন্যান্য কাজ সবকিছু মিলিয়ে সবাই অনেক ব্যস্ত। আমি আজকে বিয়ের কার্ডগুলো নিয়ে কলেজে গেলাম সব ফ্রেন্ডকে ইনভাইট করে আসবো। ব্যস্ততার কারণে এর মধ্যে আমি অনেকদিন কলেজে যেতে পারিনি। কলেজে এসে সবার প্রথমে সুমুকে ইনভাইট করলাম। আরো কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করে আমি আর সুমু গল্প করতে করতে কলেজ থেকে বের হতে সুমু আমাকে আলতো ধাক্কা দিয়ে বলল, ওই দেখ মানব ভাইয়া। আমি ওর কথা শুনে অনুসরণ করে সামনে তাকাতেই দেখি মানাফ আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি আর সুমু সামনের দিকে এগিয়ে মানাফের সামনে গিয়ে দাঁড়ালাম। এই 1 মাসে মানাফ আর আমার সম্পর্ক অনেকটা সহজ হয়ে গিয়েছে। রোজ রাতে কল করে কথা বলা, আমার মন খারাপ হলে বিভিন্ন কবিতা, গান শোনানো, এগুলো যেন নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। আমার কেন যেন এখন মানাফের সাথে সময় কাটাতে ভালো লাগে। আমার মন খারাপ থাকলে ওর সাথে কথা বলতেই মন ভালো হয়ে যায়। হুটহাট ওর কথা মনে পড়ে, মিস করি। এই যে এখন দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, কতদিন পর মানুষটাকে দেখলাম। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। এসব অদ্ভুত অনুভূতির নাম কি দিব আমি জানি না। এসব ভাবছিলাম, হঠাৎ সুমু কানে ফিসফিস করে বলল, দুজন দুজনকে দেখার সময় অনেক পাবি, এখন চোখ নামা, রাস্তার মানুষজন দেখছে। আমি সাথে সাথে মানাফের থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করলাম। দুজনে নীরবতা ভেঙে মানাফ বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো। এর মধ্যে একদিনও কলেজ আসোনি কেন? ভাইয়ের বিয়ে নিয়ে অনেক ব্যস্ত তো তাই। তাই বলে একদিন আসা যায় না? কতদিন তোমাকে দেখি না। তাতে কি হয়েছে? তোমার সব বন্ধুর সাথে প্রতিদিন তোমার দেখা হয়। কথাটা বলেই খেয়াল করলাম মানাফ চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে একটা কার্ড বের করে বললাম, আর 1 সপ্তাহ পরে আমার ভাইয়ের বিয়ে, তোমার দাওয়াত রইল। আচ্ছা আজ আসি। আর একটু থাকা যায় না? আজকে আর না, এখন যাই, বাসায় গিয়ে পরে কল দিব। ঠিক আছে। মানাফকে বিদায় জানিয়ে আমি আর সুমু যে যার বাসায় চলে গেলাম। রাত বাজে 10টা 20। একবার ঘড়ির দিকে তাকাচ্ছি, একবার ফোনের দিকে তাকাচ্ছি। মানাফ তো রোজ রাতে 9টা বা 10টার মধ্যেই কল দেয়, তাহলে আজ কেন দিচ্ছে না? এত মিস করছি কেন ওকে? আচ্ছা আমি কি কোনোভাবে মানাফকে ভালোবেসে ফেলেছি? না না, এসব কি ভাবছি? মানাফ যদি আমাকে শুধু বন্ধুই ভাবে তাহলে? এসব ভাবতে ভাবতে নিজের মনের সাথে যুদ্ধ করে আর না পেরে নিজেই কল দিলাম। 2বার রিং হতে কল রিসিভ হয়ে গেল। মনে হলো কেউ হয়তো আমার কলের জন্য ফোন হাতে নিয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ চুপ থেকে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কল দাওনি কেন? কেন, আমাকে মিস করছিলে বুঝি?
না, মিস করতে যাব কেন? সত্যি মিস করনি? না। সত্যি তো? সত্যি। তাহলে তুমি কল দিয়েছো কেন? যদি মিস নাই করো তাহলে তো আমার কথা মনে করে কল দিতে না? মৌ নিশ্চুপ। কি হলো এখন চুপ কেন? এমনি। মৌ? হঠাৎ ওর এমন ডাকে বুকের মাঝে ধক করে উঠলো। নিজেকে সামলে বললাম, ভালোবাসো আমাকে? এমন প্রশ্ন শুনে থমকে গেলাম আমি। এমন প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে কিছু বলতে না দেখে মানাফ আবার বলে উঠলো, আমি তোমাকে ভালোবাসি মৌ। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার শরীর দিয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। আমি জানি না কিভাবে ভালোবাসার প্রকাশ করতে হয়। আমি জানি না ভালোবাসার রং কি, ভালোবাসা কেমন হয় আমি জানি না। কিন্তু যদি বলো প্রতি মুহূর্তে কাউকে মিস করাকে ভালোবাসা বলে, তাহলে আমি তোমাকে ভালোবাসি। যদি বলো প্রতি মুহূর্তে কারো শূন্যতা বড্ড বেশি পীড়া দেয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। যদি বলো কাউকে এক পলক দেখার জন্য চোখ দুটো চাতক পাখির মতো অপেক্ষা করে, তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমি এত গুছিয়ে ভালোবাসার কথা বলতে পারি না। আমি নিজেও জানি না কি বলছি, শুধু জানি তোমাকে ছাড়া আমার চলবে না। আমার একটু ভালোভাবে বাঁচতে তোমাকে প্রয়োজন। প্রথম যেদিন আমাদের মাঝ রাস্তায় ঝগড়া, সেদিন আমি তোমাকে প্রথম দেখায় থমকে গিয়েছিলাম। বলতে পারো প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর থেকে প্রতিদিন আমাদের কথা বলা, দেখা হওয়া, সব কিছুতে আমি অভ্যস্ত হয়ে গেলাম। এই যে প্রতিদিন তোমাকে গাড়ি করে বাসায় দিয়ে আসতে চাইতাম, সেটা শুধুমাত্র তোমার সাথে একটু বেশি সময় কাটানোর জন্য। আমি জানি না তোমার মাঝে কি দেখেছি যে এভাবে তোমাকে ভালোবেসে ফেললাম। আমি এই পর্যন্ত অনেক মেয়ে দেখেছি, কিন্তু কারো জন্য এমন ফিলিংস হয়নি। এই 1 মাস তুমি কলেজ আসোনি, আমি তোমাকে 1 মিনিটের জন্য দেখতে পারিনি। এই 1 মাস আমার একদম পাগল পাগল লেগেছে জানো। এই 1 মাস নিজের মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে বুঝতে পারলাম আমি তোমাকে ভালোবাসি। তোমাকে হাসলে এত মায়াবী লাগে, বলার মতো না। বলতে পারো আমি তোমার মায়ায় একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি। আমি আমার বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই মৌ। আমি আর কিছু শোনার আগেই কলটা কেটে দিলাম। আমার আর কিছু শোনার শক্তি নেই। আমার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরে পড়েছে। এই যে খুশির অশ্রু, এত ভালোবাসাও কি আমার প্রাপ্য? আমি চোখ বন্ধ করে মানাফের বলা প্রতিটা কথা অনুভব করতে লাগলাম। দেখতে দেখতে কেটে গেছে 1 সপ্তাহ। আজ ভাইয়ার গায়ে হলুদ। এই 1 সপ্তাহ মানাফের সাথে কোনো যোগাযোগ হয়নি বললে ভুল হবে। সেদিনের পর মানাফি আর কল দেয়নি। আমি কয়েকবার কল দিতে গিয়েও লজ্জায় দিয়ে উঠতে পারিনি। মানাফের সাথে কথা হয় না, তাই মনটাও বেশি ভালো না। কিন্তু সব কাজিনদের জোড়াজড়িতে ওদের সাথে পার্লারে গিয়ে সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে এসেছি। বাড়ি ভর্তি মেহমান। কিছুক্ষণ আগে ভাইয়ার হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমার কিছু কাজিনরা সুন্দর করে নাচছে, কিন্তু আমার এসব কিছুই ভালো লাগছে না। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে ভাইয়া বলে উঠলো, বনু। কি রে ভাইয়া, তুই এখানে উঠে এলি কেন? যা গিয়ে স্টেজে বস। তোর মন খারাপ কেন বনু? কই, আমার মন খারাপ না তো। তুই আমাকে সত্যি বলছিস না? আমি লক্ষ্য করেছি সবাই তোকে জোর করে সব কিছু করাচ্ছে, তুই নিজে থেকে খুশি হয়ে কিছুই করছিস না। কি হয়েছে আমাকে বল, কেউ কিছু বলেছে তোকে? আমার চোখ ছলছল করে উঠলো। আমি মুখে কিছু না বললেও এই মানুষটা আমার কিছু হলে সবার আগেই বুঝে যায়। এটাই হয়তো রক্তের টান, ভাই বোনের মধুর সম্পর্ক। আমি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, আমি অনেক খুশি ভাইয়া, আমার কিছু হয়নি। তুই সত্যি বলছিস? হ্যাঁ, একদম সত্যি। তুই এখন যা, স্টেজে বস। এখন আমি পারফর্ম করব, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে স্টেজে গিয়ে বসলো। আমি চোখের কোণে পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিজেকে সামনে নিলাম। আমার জন্য সবার আনন্দ নষ্ট করার কোনো মানেই হয় না। আমি হাসি খুশি মুখে সামনের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে আনন্দ করায় যোগ দিলাম। কাজিনদের সাথে আনন্দে লাফালাফি করতে গিয়ে হঠাৎ শাড়ির সাথে পা বেঁধে তাল সামলাতে না পেরে পিছনের দিকে পড়ে যেতেই কেউ আমার কোমর জড়িয়ে ধরে 2 হাতে আগলে নিল। হঠাৎ এমন হয়, আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে লোকটার পাঞ্জাবি আঁকড়ে ধরলাম। কিছুক্ষণ পর কারো সারা শব্দ না পেয়ে পিট পিট করে চোখ খুলে সামনের লোকটাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। লোকটাকে দেখে আমার মুখ দিয়ে অস্পষ্টভাবে বেরিয়ে এলো, মানাফ। মানাফ কিছু না বলে আমাকে সোজা করে দাঁড় করিয়ে বলল, একটু দেখে চলতে পারেন না? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হতো। এটুকু বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সামনের দিকে চলে গেল। আমি ব্রোকোচকে ওর যাওয়ার পানে তাকিয়ে রইলাম। আমাকে আপনি করে বললো কেন? চিনো না চিনার ভান করলো? আমাকে ইগনোর করলো? আচ্ছা, দেখাচ্ছি মজা। এসব মনে মনে ভাবতে ভাবতে মানাফের পিছন পিছন যেতে লাগলাম। মানাফ গিয়ে ভাইয়ার সামনে দাঁড়ালো, আমি ওর সাথে দাঁড়ালাম। ভাইয়া ওকে দেখি খুশিতে ওকে জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, এটা কি হচ্ছে? ভাইয়া ওকে চিনে, কিন্তু কিভাবে? ভাইয়ার মানাফের কথোপকথনের দিকে মনোযোগ দিলাম, কি বলে শোনার জন্য। ভাইয়া বলতেছে, আরে দোস্ত, তাহলে আসলে আমার বিয়েতে? রে, কি আর করার, বন্ধুর বিয়ে বলে কথা, না এসে কি আর পারি?
তাই এখন কি করছিস, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে কিছুদিন আগে জবে জয়েন করলাম। যাক আলহামদুলিল্লাহ, কিন্তু সেই যে বিদেশে চলে গেলি, একদম নিজের দোষ, কোনো খোঁজ খবর নেই, পেলাম না তোর। আরে ওইখানে যাওয়ার পর আমার ফোনটা চুরি হয়ে যায়, তোদের সবার নাম্বার হারিয়ে ফেলেছিলাম। তারপর আমার নাম্বার পেলে কিভাবে? প্রথমে তো আমি বাংলাদেশে এসে তোরা আগে যেই বাসায় থাকতি সেখানে গিয়েছিলাম, কিন্তু একজনের থেকে জানলাম তোরা বাসা চেঞ্জ করে ফেলছিস, তোদের বর্তমান ঠিকানা কেউ দিতে পারলো না। পরে একদিন হঠাৎ করে সাব্বিরের সাথে দেখা হয়, ওর থেকে তোর নাম্বার পাই, তারপর তোকে ফোন করলাম আর তুই বললি তোর বিয়ে ঠিক হয়েছে। তারপর তো সব জানিসই। ও আচ্ছা, এত কাহিনী হয়ে গেছে। আচ্ছা আয়, সবার সাথে পরিচয় করে দিই। আমার দিকে ইশারা করে ভাইয়া বলল, ও হচ্ছে আমার বোন মৌ। অনেক ছোটোবেলায় দেখেছিলি, মনে নেই হয়তো তোর। আর মৌ, এটা হচ্ছে আমার সেই কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড মানাফ। শুধু কলেজ লাইফে বললে ভুল, ও এখন আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড থেকে বেশি ভাই। আমি মুখটা হাসি হাসি করে বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার মুখে ভাইয়া ডাক শুনে মানাফ আমার দিকে ব্রুকুচকে তাকিয়ে সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেললো। ওর মুখের রিয়াকশন দেখে আমার এত হাসি পাচ্ছে, কিন্তু এখানে হাসা যাবে না। অনেক কষ্টে নিজের হাসিটা চেপে রাখলাম। কিন্তু মানাফ কি জানতো আমি ওর বন্ধুর বোন, নাকি হুট করে রাস্তায় দেখা হয়ে যাওয়া? মাথায় কিছুই ঢুকছে না। যাই হোক, আমি আর মাথা বেশি না ঘামিয়ে আবার সবার সাথে আনন্দ করতে লাগলাম। কিছুক্ষণ পর আশেপাশে তাকিয়ে দেখি মানাফ ছাদের এক কোণে বসে বসে ফোন টিপছে, আর আমার কয়েকজন কাজিন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমার রাগে চোখ মুখ শক্ত হয়ে উঠলো। মানাফকে এত সুন্দর করে সেজে আসতে কে বলেছে? আমি হনহন করে ওদের সামনে গিয়ে বললাম, তোরা একটু নিচে যা, আম্মু ডাকছে তোদের। আমার কথা শুনে ওর মুখটা বাংলা পাঁচের মতো করে নিচে চলে গেল। ওরা যেতেই মানাফ আমার দিকে এক পলক তাকিয়ে আবার ফোন টিপায় মন দিল। আমি একটু চারদিকে তাকিয়ে দেখলাম সবাই নিচে চলে গিয়েছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমি রাগে মানাফের কলার ধরে দাঁড় করিয়ে রাগের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, ইগনোর করছো কেন আমাকে? কি হয়েছে? আর এখানে এত সুন্দর করে সেজে আসার কি আছে? ওরা তো পারলে তোমাকে চোখ দিয়েই গিলে খাচ্ছিল। তাতে কি, আপনি কি জেলাস? না, আমি জেলাস হতে যাব কেন? আর আমাকে আপনি আপনি করছো কেন? সেদিন প্রপোজ করে আজকে অচেনা হয়ে গেলাম। আমি আবার আপনাকে কবে প্রপোজ করলাম? ওইটা তো জাস্ট আমার মনের কথাটা বলেছি। আমি যদি রিজেক্ট করে দিই? এই বিষয়ে আপনার মতামতের দাম কে দেয় শুনি? আমার আপনাকে লাগবে মানে লাগবে, আর আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। কে বললো আমি তোমাকে ভালোবাসি? আপনার চোখই বলে দিচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। এখন আর বেশি কিছু বলতে চাই না। আপনার সাথে আমি একদম বিয়ের পরেই চুটিয়ে প্রেম করব। আপনার পরিবারের থেকে আপনাকে আদায় করেই ছাড়বো। এটুকু বলে টুপ করে আমার গালে একটা চুমু দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে নিচে চলে গেল। হঠাৎ এমন কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সেখানে বরফের মতো জমে গেলাম। কিছুক্ষণ পর গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ওর ছোঁয়া অনুভব করতে লাগলাম। সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করে সব কাজ করছে, কারো হাতে এক ফোঁটা সময় নেই। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কোথাও কোনো কমতি রাখতে চায় না কেউ। সবাই রেডি হয় ব্যস্ত। কিছুক্ষণ পরেই বরযাত্রী বের হবে। মৌ আজকে হালকা পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পরেছে, কমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দিয়েছে, মুখে হালকা মেকআপ, কানে ঝুমকো, 2 হাত ভর্তি চুড়ি, আর মাথায় একটা টিকলি। ব্যাস, সাজ কমপ্লিট। খুব সুন্দর লাগছে মৌকে, কিন্তু মৌ জানে না দূর থেকে কেউ একজন তাকে দু চোখ ভরে দেখছে, আর তার কিছু মুহূর্তকে ক্যামেরা বন্দি করে ফেলছে। 30 মিনিট পর একটা বাস আর একটা ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে সবাই বেরিয়ে গেল। ফুল দিয়ে সাজানো গাড়িতে নতুন বর মৌ আর মানাফ বসেছে। আমি আর চোখে মানাফের দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকেই তাকিয়ে আছে। আমি সাথে সাথে চোখ সরিয়ে বাহিরের দিকে মন দিলাম। দুই পরিবারের সম্মতিতে খুব সুন্দরভাবে বিয়ের কাজ সম্পন্ন হলো। এই বিয়েতে সবাই অনেক খুশি। ভাইয়ার আনন্দ যেন ধরছেই না। ভাইয়াকে এত খুশি হতে কখনোই দেখিনি। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার মাঝে বুঝি এতই আনন্দ? এসব ভেবে মানাফের দিকে তাকালাম। ও ভাইয়া আর ভাবির ফটোশুট করতে ব্যস্ত। বিকেল করে সন্ধ্যা হয়ে গেছে, এখন বিদায়ের পালা। মুহূর্তে সারাদিনের আনন্দ করা বিয়ে বাড়িতে যেন মেঘ এসে ভর করেছে। বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সবাই কাঁদছে, কারো মন ভালো নেই। ভাবি তার মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। ভাবির কান্না দেখে হঠাৎ মনে হলো একদিন তো আমাকেও মা বাবাকে ছেড়ে এভাবেই চলে যেতে হবে। এসব মনে হতে আমার দু চোখ ভিজে উঠলো। হঠাৎ আমার কানে কানে ফিস ফিস করে কে যেন বলল, আপনার কান্না করতে হবে না, যখন ইচ্ছে তখন আপনার বাবা মায়ের কাছে চলে আসবেন, কোনো সমস্যা নেই। এমন কথা শুনে আমি ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি মানাফ ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর কথা শুনে আমিও মুচকি হাসলাম। বিয়ের ঝামেলা শেষ হয়ে গেছে। মাঝে কেটে গেছে প্রায় 10-12 দিন। ভাবিও সবার আপন হয়ে উঠেছে। আম্মু তাকে একদম আমার মতো করে ভালোবাসে। বাহিরের কেউ দেখলে জিজ্ঞেস করে, আপনার কি 2 মেয়ে?
আম্মু ভাবিকে নিজের মেয়েই বলে পরিচয় দেয়। ভাবি আসার পর বাড়িটা একদম আনন্দে ভরে গেছে। আমার সাথে ভাবির সেই ভাব। কত জায়গায় শুনেছি ননদ ভাবির সম্পর্ক নাকি ভালো হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। আমাকে ভাবি একদম ছোট বোনের মতো ভালোবাসে। আমার কোনো সমস্যা হলে এখন সবার আগে ভাবিকে বলি। ভাবিও হাসি মুখে আমার সমস্যার সমাধান খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। বিয়ের পর এই পর্যন্ত ঠিকমতো কলেজে যেতে পারিনি। কলেজ পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, 2 দিন পর থেকেই শুরু হবে। এর মধ্যে আমার একটুও পড়া হয়নি। আজ কলেজ যেতেই হবে। সকাল সকাল রেডি হয়ে সবাইকে বলে কলেজে চলে গেলাম। কলেজ ক্যাম্পাসে বসে আছি। আজ সুমু আসেনি। একা একা বোরিং লাগছে। মানাফ এখন কল দেয় না, আমিও দেই না। ও যখন বলেছে একদম বিয়ের পরই প্রেম করবে, আমাকে আমার পরিবারের থেকে আদায় করবে, তাহলে সঠিক সময় বুঝে ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করবে। ওর উপর আমার বিশ্বাস আছে। হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে মৌয়ের ধ্যান ভাঙলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো ওর আম্মু কল করেছে। মৌ মুস্কি হেসে কল রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ওর আম্মু বলল, কি রে, কই তুই? কলেজেই আছি আম্মু। কেন? ক্লাস শেষ? হ্যাঁ। তাহলে একটু তাড়াতাড়ি বাসায়, দরকার আছে। বাসায় কিছু হয়েছে? সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, কারো কিছু হয়নি, তুই আয়। আচ্ছা, আসছি। আর বেশি কিছু না বলে কল কেটে কলেজ থেকে বের করে একটা রিক্সা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় গিয়ে দেখি যে যার কাজে ব্যস্ত। তাহলে আমাকে এত জরুরি তলব করলো কেন? রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দেখি আম্মু আর ভাবি মিলে হরেক রকম রান্না করেছে। দেখে মনে হচ্ছে বাড়িতে কেউ আসবে। আমি ব্রু কুচকে সব দেখে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আজ বাসায় কি কেউ আসবে? কে আসবে? আজকে তোকে দেখতে আসবে। কথাটা শুনে আমি থমকে গেলাম। কাপা কাপা গলায় বললাম, মানে কি? মানে আজকে তোকে দেখতে আসবে। ছেলে ভালো, পরিবার ভালো, আর কি চাই? কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? তোর কি কোনো পছন্দ আছে নাকি? আসলে কি? কিছু না। তাহলে বিকেলে সুন্দর করে রেডি হয়ে থাকিস। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। রুমের দরজা বন্ধ করে আমি ঢুকরে কেঁদে উঠলাম। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। মানাফ তো বলেছিল যেভাবেই হোক আমাকে আমার পরিবার থেকে আদায় করবে। তাহলে ও কোথায়? আমি যে মানাফকে ভালোবাসি, ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি চোখ মুছে ফোনটা হাতে নিয়ে মানাফের নাম্বারে কল দিলাম। কল দিতেই ওপাশ থেকে একটা বিরক্তিকর মহিলার কণ্ঠ ভেসে আসলো। আমার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাগে দুঃখে কিছু ভালো লাগছে না। আমি ফোনটা বিছানার এক কোণে ছুঁড়ে ফেললাম। সবকিছু অসহ্য লাগছে। আমার ভালোবাসা কি তাহলে পূর্ণতা পাবে না? এমন কেন হচ্ছে আমার সাথে? আমার কাছে কোনো উত্তর নেই। বিকেলবেলা উদাস মনে বেলকনিতে বসে আছি। হঠাৎ পেছন থেকে ভাবি এসে বলল, কি গো ননদিনী, এখানে এভাবে বসে আছো কেন? রেডি হতে হবে তো নাকি? ভাবি তুমিও এমন করছো? এত তাড়াতাড়ি তোমাদের উপর বোঝা হয়ে গেলাম? ছি ননদিনী, কি সব বলছো? বোঝা হওয়ার কি আছে? মেয়েদের তো একদিন না একদিন বিয়ে করতেই হবে। ভালো ছেলে যখন পেয়েছে তখন দিতে সমস্যা কোথায়? আর তোমার তো কোনো রিলেশনও নেই, তাই না? দেখি দেখি, উঠো এখন। কাঁদতে কাঁদতে মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছো। এভাবে ওনাদের সামনে গেলে কি ভাববে বলো তো? এটুকু বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করে নিয়ে গেল রেডি করাতে। মেরুন কালারের শাড়ি, কোমর পর্যন্ত চুলগুলো খোলা, কানে দুল, হাতে চুড়ি, গলায় একটা চিকন চেইন। মুখে নেই কোনো কৃত্রিম মেকআপ। খুব মায়াবী লাগছে মৌকে, কিন্তু মৌয়ের মুখে হাসি নেই। বসার থেকে হইচই এর আওয়াজ ভেসে আসছে। মৌ বুঝলো যে ওনারা চলে এসেছেন। ফোনটা হাতে নিয়ে শেষবারের মতো মানাফের নাম্বারে কল দিল, কিন্তু ফলাফল শূন্য। এবারও মৌ খালি হাতেই ফিরল, কারণ মানাফের ফোন এখনো বন্ধ। মৌ একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে চোখের কোণে জমা পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। সে বুঝে গেছে সবার ভালোবাসা পূর্ণতা পায় না, তারটাও পাবে না। সবার সব স্বপ্ন পূরণ হয় না। নিয়তি যে বড্ড কঠিন, তার ভাগ্যে মানাপ নেই, এটা মনকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু মন যে বড্ড বেহায়া, মন যে কারো কথা শুনে না। কখন কিভাবে ভালোবাসা হয়ে যায় কেউ বলতে পারে না। আবার ঠিক একইভাবে কখন যে ভাগ্যের জোরে কখন কি হবে সেটাও কেউ বলতে পারে না। কিন্তু অন্য কাউকে বিয়ে করে সংসার করলেও কি মানাপকে ভুলতে পারবে? জীবনের প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা ভুলে যাওয়া কি এতই সহজ? এসব ভাবছিল, হঠাৎ খট করে দরজা খোলার আওয়াজে দরজার দিকে তাকাতেই দেখে ভাবি হাসি মুখে এগিয়ে আসছে। চলো ননদিনী, ওনারা চলে এসেছেন, তোমাকে নিয়ে যেতে বললো। মৌ কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবির সাথে ওনাদের সামনে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মৌ আস্তে আস্তে সবার সামনে গিয়ে কারো দিকে না তাকিয়ে সালাম দিল। সবাই সালামের উত্তর নিয়ে ওকে বসতে বলল। মৌ চুপচাপ বসে আছে।
কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না। মৌ নিচের দিকে তাকিয়ে আছে। মৌয়ের সামনে একজন পাঞ্জাবি পরিহিত ছেলে বসে আছে। মৌ নিচ দিয়ে দেখলো ছেলেটার হাত দেখা যাচ্ছে, ডান হাতে একটা চিকন ব্রেসলেট পরা। মৌ ব্রেসলেটার দিকে ভালো করে তাকালো। ওর চেনা চেনা লাগছে ব্রেসলেটটা। হঠাৎ মনে পড়লো এটা তো মানাফের ব্রেসলেট, ও কুড়িয়ে পেয়েছিল। মৌয়ের মাথা কাজ করছে না। ও আর বেশি কিছু না ভেবে চোখ তুলে ছেলেটার দিকে তাকালো। ছেলেটার দিকে তাকাতেই ওর চোখ ছলছল করে উঠল। মৌয়ের সামনে যে ওর ভালোবাসার মানুষ মানাব বসে আছে। মানাব ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ সবাই বলে উঠল, মেয়ে তো মাশাল্লাহ, আমাদের ছেলের পছন্দ আছে বলতে হবে। আমার এই মেয়েকেই ছেলের বউ করে নিতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। দুই পরিবার কথা বলে ঠিক করলো আজকে তারা একদম এনগেজমেন্ট করে পাকা কথা বলে রেখে যাবেন। তার আগে ছেলে আর মেয়েকে আলাদা কথা বলার একটু সুযোগ করে দিল। মৌ মানাবকে নিয়ে ছাদে চলে গেল। মৌ আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মানাব পিছন থেকে বলল, মৌ। মৌ কোনো কথা না বলে সামনের দিকে ঘুরে মানাবের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। মৌয়ের কান্না দেখে মানাব বিচলিত হয়ে পড়ল। মৌকে দুই হাতে আগলে নিয়ে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে বলল, কি হয়েছে মৌ? তুমি এভাবে কাঁদছো কেন? আজকে খুশির একটা দিনে তুমি কাঁদছো? তুমি খুব খারাপ মানাফ, খুব খারাপ। তুমি আজ বাড়িতে আসবে, একবারও বলবে না। তুমি এর মধ্যে একদিনও কল দাওনি। আজ সারাদিন ফোন বন্ধ করে রেখেছিলে। আমি তো ভেবেই নিয়েছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি, আর পাবো না। এত সহজে নিজের ভালোবাসাকে কি করে হারাতে দেই বলো? ভালো যখন বেসেছি আমৃত্যু ভালোবেসে যাব। এই ভালোবাসা যে শেষ হওয়ার নয়। তারপরও আমি কত কষ্ট পেয়েছি জানো? সরি জান, আর কখনো এমন করব না। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এমন সারপ্রাইজ আমার চাই না, তুমি থাকলেই হবে। মানাব মৌকে নিজের বুক থেকে তুলে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আলতো হাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, দেখি শান্ত হও। আমি তো তোমারই জান। তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও ছেড়ে যাব না। আমি মুচকি এসে বললাম, আচ্ছা সবাইকে রাজি করালে কিভাবে? তোমার ভাইয়ার এতদিনের বন্ধু আমাকে চেনে জানে, তাদের মেয়েকে আমি সুখে রাখতে পারবো, তাই একবার বলতেই সবাই রাজি হয়ে গেছে। দুজনের ঠোঁটেই প্রাপ্তির হাসি ফুটে উঠল। দুজন দুজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। দুই পরিবারের সম্মতিতে দুজনের এনগেজমেন্ট হয়ে গেছে। আর বিয়ের তারিখ ঠিক করেছে মৌয়ের কলেজ পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পর। মৌয়ের বাবা মা বলেছিল এসএসসি পরীক্ষার পর বিয়ের কথা, কিন্তু মানাব মানতে নারাজ। ও আর মৌকে ছাড়া থাকতে পারবে না, তাই কলেজ পরীক্ষার পরই বিয়ে করে ফেলবে। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে এসএসসি দিবে। এত ভালো পাত্র হাতছাড়া করতে চাননি কেউ, তাই আর কোনো কথা না বাড়িয়ে বিয়ের তারিখ মানাফের কথা মতোই ঠিক করা হয়। মৌ ভীষণ খুশি। শেষ পর্যন্ত ভালোবাসাকে আপন করে পেতে চলেছে। ওর কাছে এখনও সবকিছু স্বপ্নের মতো লাগছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই সব অপেক্ষার অবসান ঘটিয়ে মৌ আর মানাব এক হয়ে যাবে। এসব ভেবে মৌ মুচকি হেসে পড়ার টেবিলে বসলো। আজ বাদে কাল থেকেই পরীক্ষা। এখন আর অন্য কোথাও মাথা না ঘামিয়ে পড়ায় মন দিল। সুমুর হাত ধরে ক্লাসরুম থেকে বের হলো মৌ। আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। মৌ ক্যাম্পাসে বসে ওর বিয়ে ঠিকের ব্যাপারটা সুমুকে বলল। সুমু অবাক হয়ে বলল, বিয়েও ঠিক হয়ে গেল আর বলিও না? আরে পরশু হুট করে দেখতে গিয়েছিল, তারপরই তো। তা তুই বলি কোনোদিন প্রেম করবি না? প্রেম তো করিনি, শুধু প্রেমে পড়েছি। সুমু মজার স্বরে বলল। ওহো, তাই? প্রেমে পড়েছি মন, প্রেমে পড়েছি। অচেনা এক মানুষ মুখে পাগল করেছি। মৌ রাগী দৃষ্টিতে সুমুর দিকে তাকিয়ে বলল, কি শুরু করলি? যা বাবা, আমি কি শুরু করলাম? তুমি প্রেমে পড়তে পারো আর আমি বললেই দোষ? ধেত, বাবা মৌরানি দেখি লজ্জাও পায়। মৌ কিছু না বলে লজ্জা পেয়ে দৌড়ে কলেজ গেটের কাছে যেতেই চারজন বখাটে ছেলে মৌয়ের ওড়না টেনে ধরল। মৌ ভ্রু কুঁচকে পিছনে তাকিয়ে ওদের দেখে শান্ত গলায় বলল, ভাইয়া আমার ওনাটা ছেড়ে দিন। যদি না ছাড়ি তাহলে কি করবে মামনি? ভাইয়া ছেড়ে দিন। ছাড়বো না। মৌ এবার রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ছাড়তে বলেছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। ছেলেগুলো সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি করবি কর, দেখি তোর দম কত। মৌ রেগে গিয়ে সামনের ছেলেটার জায়গা মতো দিল এক লাথি। ছেলেটা ব্যথায় মাটিতে শুয়ে কাতরাতে লাগলো। নিজেদের বন্ধুকে এভাবে কাতরাতে দেখে বাকি ছেলেগুলো আরও রেগে গেল। তারা মৌয়ের চারপাশে ঘুরতে লাগলো আর রাগে ফুঁসতে লাগলো। মৌ এবার একটু ভয় পেয়ে গেল। ও একটা মেয়ে, এখন কি করবে? একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে।
কিন্তু কি করবে, ছেলেগুলোর ব্যবহারে মাথায় রক্ত উঠে গিয়েছিল। মৌ নিজেকে একটু গুটিয়ে নিল। মৌকে এমন করতে দেখে ছেলেগুলো অট্টহাসিতে ফেটে পড়ে বলল, আরে দেখ দেখ, মামনি তো ভয় পেয়ে গেছে। কি মামনি, তোমার দম শেষ হয়ে গেল? এটুকু বলেই একজন ছেলে মৌয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। মৌ তা দেখে চোখ খিচে বন্ধ করে আকুতি মিনতি করতে লাগলো যেন ওরা মৌয়ের কোনো ক্ষতি না করে। কিন্তু কে শোনে কার কথা। ছেলেটা হাসতে হাসতে মৌয়ের দিকে এগিয়ে এসে যেই মৌয়ের গায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই কে যেন ছেলেটার নাক বরাবর জোরে একটা ঘুষি মারে। ছেলেটা চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। মৌ হঠাৎ চিৎকার শুনে চমকে উঠে চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো মানব ছেলেগুলোকে এলোপাতাড়ি মারছে। মানবকে দেখেই মৌয়ের দু চোখ বেয়ে অশ্রুরা ঝরে পড়তে লাগলো। মানব নিজের মধ্যে নেই। ও পাগলের মতো ছেলেগুলোকে মারতে মারতে বলছে, তোর এত সাহস, তুই আমার জানের দিকে হাত বাড়াস? তোর এই হাত যদি ভেঙে না দেই তাহলে আমিও মানব চৌধুরী না। তুই আজ বুঝবি কার কলিজার দিকে হাত বাড়াতে গিয়েছিলি। তোর বাসায় মা বোন নেই? মেয়েদের কিভাবে সম্মান করতে হয় জানিস না? জানোয়ারগুলো, আজ যদি তোর বোনের সাথে এমন হতো তখন কি করতি? বল কি করতি? সুমু মৌকে জড়িয়ে ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মৌ এখনো কাঁদছে। পুরো ক্যাম্পাসে মানুষজন জড়ো হয়ে গেছে। সবাই ওদের দৃশ্য দেখছে। কেউ কেউ লাইভ ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। ছেলেগুলোর অবস্থা বেশি ভালো না, তাও মানব ওদের ছাড়ছে না। অবস্থা বেগতিক দেখে মৌ চোখ মুছে এগিয়ে গেল মানবকে সরিয়ে আনার জন্য। মৌ অনেক কষ্টে মানবকে টেনে সরিয়ে এক জায়গায় আনলো। মানব এখনো রাগে ফুঁসছে। মৌ কিছু না বলে মানবকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ এমন হয় মানব একটু থমকালো। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দু হাতে আগলে নিল মৌকে। মানবের বুকে মুখ গুজে মৌ কাঁদছে। মানব আর একটু দেরি করে আসলে সব থেকে বড় সর্বনাশ হয়ে যেত। প্রায় বেশ কিছুক্ষণ পর মানব শান্ত হয়ে নিজের বুক থেকে মৌয়ের মুখ তুলে আলতো করে চোখ মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে? মৌ নিশ্চুপ। কাঁদছো কেন? মৌ নিশ্চুপ। বাইরে কাঁদলে চলবে? শক্ত থেকে এসব ছেলেদের উচিত শিক্ষা দিতে হবে, তাই না? মৌ এবারও নিশ্চুপ, শুধু কেঁদেই যাচ্ছে। দেখি শান্ত হ, আর কেঁদো না। আমি আছি তো। কাল থেকে আমি তোমাকে কলেজে নিয়ে আসবো, আবার ছুটির পর নিয়ে যাব, বুঝেছো? কিন্তু তোমার অফিস? কাজের বেশি চাপ থাকলে আমার গাড়ি পাঠিয়ে দিব, সেটা করে বাসায় চলে যাবে। আচ্ছা, এখন বাসায় চলো। তার আগে বলো তুমি এখানে কিভাবে? সুমাইয়া ফোন করে বলল এখানে ঝামেলা হচ্ছে, তাই চলে আসলাম। আমার জানের দিকে কেউ তাকালেও আমি তার চোখ তুলে ফেলবো। আমি মুচকি হেসে সুমুর দিকে তাকিয়ে বললাম, কি রে, তুই ওর নাম্বার কোথায় পেলি? ভাইয়া যেদিন আমাকে কিটক্যাট দিয়ে পটিয়ে তোর নাম্বার নিয়েছিল, সেদিন ভাইয়াও তোর নাম্বার আমাকে দিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, তুই নাম্বার দিয়েছিস? ওরা দুজন দুজনের দিকে একবার তাকিয়ে বোকা বোকা হাসি দিল। আমি কিছুক্ষণ ব্রুকোচকে তাকিয়ে থেকে ওদের মুখের রিয়াকশন দেখে আমিও হেসে দিলাম। দেখতে দেখতে মৌয়ের পরীক্ষা শেষ হয়ে এক সপ্তাহ চলে গিয়েছে। আজ মৌয়ের হলুদ সন্ধ্যা। বাড়ি ভর্তি মেহমান। মৌকে পার্লারের মেয়েরা রেডি করছে। হলুদ আর সবুজের কম্বিনেশনের কাতান শাড়ি, ভারী মেকআপ, কাঁচা ফুলের গহনা, মেহেদি রাঙার 2 হাত ভর্তি কাচের চুড়ি, চুল খোপা করে খোপায় বেলি ফুলের মালা গাঁথা। অপূর্ব দেখতে লাগছে মৌকে। শ্বাস শেষ হতেই আয়নায় মৌ নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কোথাও কোনো কমতি আছে কিনা। নিজেকে দেখে মুচকি হেসে নিজের ফোনটা নিয়ে পটাপট কয়েকটা সেলফি তুলে মানবকে পাঠিয়ে দিল। ঠিক তখনই রুমে প্রবেশ করলো মৌয়ের বেস্ট ফ্রেন্ড সুমু। মৌয়ের সামনে গিয়ে ওকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, এই রূপে মানব ভাইয়া তোকে দেখলে নিশ্চিত পরপর কয়েকটা হার্টবিট মিস করতো রে। এই যে এসেই শুরু হয়ে গেল। সত্যি বললাম। মৌ রেগে সুমুর দিকে তাকালো। তাকিয়ে দেখে সুমু শুধু একটা হলুদ শাড়ি পরেছে, একটুও সাজেনি। তা দেখে মৌ খেপে গিয়ে বলল, এই তো সাজিসনি কেন? বিয়ে তোর, আমার না, তুই সাজ। ও আচ্ছা, বিয়ে আমার, তোর হবে না? তুর্য ভাইয়াকে যে গত 2 বছর ধরে ভালোবাসিস সেটা? আমি বাসলে কি হবে? ও তো বাসি না। তোকে আগলে রাখে, কেয়ার করে, তোর প্রতি ভাইয়া কতটা পজিটিভ, তারপরও বলবি ভালোবাসে না? কিন্তু ও তো নিজের মুখে কখনো বলেনি ভালোবাসে। ভালোবাসা অনুভব করা জিনিস, মুখে না বললেও ভালোবাসা যায়। আমি নিশ্চিত তুর্য ভাইয়া তোকে ভালোবাসে। তুই একবার অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি হলি, ঠিক তখনই দেখছি তুর্য ভাইয়া তোর জন্য কেমন পাগলামো করেছে। সুমু কিছু না বলে মুচকি হাসলো। সুমুর বাবারা 2 ভাই। সুমুর চাচ্চুর একটাই ছেলে তুর্য। তুর্য আর সুমু দুজন দুজনাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু কেউ মুখে স্বীকার করে না। ওদের বিয়ের কথা ফ্যামিলিও ভেবে রেখেছে। ওরা পড়ালেখা শেষ করলেই ওদের 4 হাত এক করে দিবে।
মৌ পার্লারের লোকদের বলল সমুকেও সুন্দর করে সাজিয়ে দিতে। সমু রাজি হয়নি, কিন্তু মৌ কোনো কথা না শুনেই জোর করে ওকে সাজতে বসিয়ে দিয়েছে। অগত্যা সমুকে সাজতেই হচ্ছে। সবাই রেডি হয়ে গেছে, এবার মূল অনুষ্ঠান শুরু হওয়ার পালা। সবাই মৌকে নিয়ে ছাদে চলে গেল। সবাই খুব আনন্দ করছে, বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। সবাই নাচ গানে মেতে উঠেছে। কিছুক্ষণ পর একে একে সবাই এসে মৌকে হলুদ লাগিয়ে দিল। হলুদ পর্ব শেষ হতেই সবাই মৌকে জোর করে স্টেজ থেকে নামিয়ে এনে বলল নাচতে। মৌ সবার সাথে নাচতে লাগলো। এত লাফালাফিতে হঠাৎ পায়ের সাথে বেঁধে মৌয়ের শাড়ির কুচি কিছুটা খুলে যায়। মৌ বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে শাড়ির কুচি ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। মৌ রুমে ঢুকে দরজা বন্ধ করতেই হঠাৎ কে যেন মৌকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। হঠাৎ এমন হওয়ায় মৌ ভয়ে চোখ বন্ধ করে যেই চিৎকার দিতে যাবে, তখনই কে যেন মৌয়ের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আরে আমি মানাফ, চিৎকার দিও না, তাহলে শুরুতেই সব মান সম্মান শেষ হয়ে যাবে। কথাটা শুনে মৌ চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো মানাপ ওর দিকে তাকিয়ে আছে। মৌ মানাপকে দেখে অনেক অবাক হয়ে গেল। মৌ নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, তুমি তুমি এখানে কিভাবে? আমার বউকে সবাই হলুদ লাগিয়ে ফেলেছে, আমি লাগাবো না? বউ এখনো হয়নি কিন্তু। কালকেই হয়ে যাবে, আর কোনো বাধা থাকবে না। তারপর থেকে তুমি শুধুই আমার। মৌ মুস্কি হেসে বলল, এখানে আসলে কিভাবে? পাইপ বেয়ে উপরে উঠছি। এত কষ্ট করার কোনো দরকার ছিল? তোমার জন্য জীবন দিতেও রাজি। হয়েছে সিনেমার ডায়লগ। ডায়লগ না গো প্রিয়তমা, দিস ইজ পিওর ভালোবাসা। তোমার একটা হাত পিছনে কেন? কি লুকিয়ে রেখেছো? দেখতেই পাবে। এটুকু বলেই মৌকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর পিছনে লুকিয়ে রাখা হাতটা বের করলো। মানাফের হাতে কিছুটা হলুদ। মৌ অবাক হয়ে তাকিয়ে রইল। মানাফ মুস্কি হেসে মৌয়ের গালে, কপালে, নাকে সব জায়গায় হলুদ লাগিয়ে দিল। মানাফের স্পর্শ পেয়ে মৌ চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ শাড়ি ভেদ করে পেটের মধ্যে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই মৌ কেঁপে উঠল। মানাপ মৌয়ের দিকে তাকিয়ে ওর পেটেও হলুদ মাখিয়ে দিল। হলুদ লাগানো শেষ হতেই মানাপ নিজের কপাল মৌয়ের কপালের সাথে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মানাপের গরম নিঃশ্বাস মৌয়ের চোখে মুখে পড়ছে। দুজনেরই অদ্ভুত অনুভূতি হতে লাগলো। হঠাৎ দরজায় কে যেন ঠক ঠক করে শব্দ করলো। শব্দ কানে যেতেই দুজনকে ছেড়ে ছিটকে কিছুটা দূরে সরে গেল। মৌ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এখন ঘরের মধ্যে মানাপকে দেখলে সবাই কি ভাববে? মৌকে লজ্জায় পড়তে হবে। এখন মানাপকে ও কোথায় লুকাবে? মৌ আর কিছু না ভেবে মানাপকে টেনে নিয়ে ব্যালকনিতে চলে গেল। মানাপকে বলল ব্যালকনির টপকে নিচে চলে যেতে, কিন্তু মানাপ যাবে না। অনেক বুঝিয়ে শুনিয়ে মানাপকে রাজি করে ভালোই ঘর থেকে বের করে দিল। তারপর মৌ নিজেকে সামলে নিয়ে দরজা খুলল। দরজা খুলতেই মৌয়ের ভাবি, কাজিনরা আর সমু হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল। তারা ঘরে ঢুকেই আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। তাদের এমন কাণ্ড দেখে মৌ শুকনো একটা ঢোক গিলল। ঘরে কে ছিল রে? কেন আমি? তোর সাথে আর কি ছিল? আর কে থাকবে? আমিই ছিলাম। সত্যি? হ্যাঁ। কিন্তু আমরা যে অন্য একজনের কথার শব্দ পেলাম। ভুল শুনেছিস হয়তো। বিশ্বাস হচ্ছে না, সত্যি করে বল কে ছিল? আচ্ছা মানাফ এসেছিল নাকি? আরে না না, ও কিভাবে আসবে? ও তোর বাসায়। তারা আর কিছু না বলে মৌয়ের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। তা দেখে মৌ একটু বকা বকা হাসি দিল। মৌয়ের রিয়াকশন দেখে সবাই উচ্চস্বরে হেসে ফেলল। তারপর বলল, মানব যদি এসেও থাকে তাহলে লজ্জা পাওয়ার কি আছে? জামাই বউয়ের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে আমাদের মানব দেখি মৌরানীকে চোখে হারায়। তাদের কথা শুনে মৌ লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মৌ যেতেই সবাই হেসে ফেলল। বাড়ির মেয়ের বিয়ে, কেউ একটু বসারও দুদণ্ড সময় পাচ্ছে না। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে সবাই কাজ করছে। কেউ খাবারের দিক সামলাচ্ছে তো কেউ মেহমানদের দেখাশোনা করছে। বাড়ির মেয়ে বউরা নতুন জামাইয়ের জন্য পিঠাপুলি বানাতে ব্যস্ত। নতুন জামাইকে আপ্যায়ন করতে হবে, তাদের একমাত্র মেয়ের জামাই বলে কথা। পার্লারের মেয়েরা মৌকে সাজাচ্ছে। সুমু আছে মৌয়ের সাথে। মৌয়ের সাজতে একদম ভালো লাগছে না। এত সাজে কেন মানুষ? নর্মাল শাড়ি পরে কি বিয়ে করা যায় না? কি বিরক্তকর! মৌয়ের মশরামশরি দেখে পার্লারের মেয়েরাও বিরক্ত হয়ে গেছে। তারা বারবার মৌকে সোজা হয়ে বসতে বলছে, কিন্তু মৌ কথাই শুনছে না। কিছুক্ষণ পর আর না পেরে বিরক্ত হয়ে তারা মৌকে ছেড়ে দিল। মৌ যেন একটু হাফ ছেড়ে বাঁচল। বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। লেহেঙ্গা ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো মৌ। আয়নার সামনে গিয়ে নিজের দিকে নিষ্পলক তাকিয়ে আছে।
যাকে বলে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। মেরুন কালারের লেহেঙ্গা, ভারী মেকআপ, গা ভর্তি গহনা, লম্বা লম্বা চুলগুলো খুলে ঘাড়ের একপাশে সাইড করে রাখা, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে মৌকে। হঠাৎ রুমের মধ্যে প্রবেশ করলো মৌয়ের আম্মু জেনিয়া রহমান। তিনি এসে মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ঘরে এক মেয়ে এসেছে, আরেক মেয়ে পরের ঘরে চলে যাচ্ছে। এসব ভাবতেই তার দু চোখ ভিজে উঠল। মায়ের চোখে পানি দেখে মৌ বিস্মিত হয়ে পড়ল। জেনিয়া রহমান কোনো কথা না বলে মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। মৌ নিজের মায়ের মনের অবস্থা বুঝতে পারে। তারও তো কম কষ্ট হচ্ছে না। যে বাড়িতে ছোট থেকে বড় হলো সেই বাড়ি ছেড়েই তাকে চলে যেতে হবে। এটাই তো মেয়েদের জীবন। কিছুক্ষণ পর সবাই হইচই করে বলল, বর চলে এসেছে, বর চলে এসেছে। কথাটা শুনেই মৌয়ের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সে সারা জীবনের জন্য মানবকে নিজের করে পাবে। এসব ভেবে মৌ মুচকি হাসল। প্রায় বেশ কিছুক্ষণ পর মৌকে সবাই নিয়ে স্টেজে মানবের পাশে বসিয়ে দিল। মৌ আর চোখে একবার মানবের দিকে তাকিয়ে দেখে মানব ওর দিকেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মৌ লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। তা দেখে মানব সবার আড়ালে মৌয়ের কানে কানে বলল, এখন যত ইচ্ছে লজ্জা পাও, কিন্তু রাতে আর ছাড়বো না। হঠাৎ এমন কথা শুনে লজ্জায় মৌয়ের গাল দুটো লাল হয়ে উঠল। মৌকে লজ্জা পেতে দেখে মানব ঠোঁট টিপে হেসে সোজা হয়ে বসে রইল, যেন তার মতো ভদ্র ছেলে আর দুইটা হয় না। কাজী সাহেব চলে এসেছেন। সবাই বলতেছে বিয়ের কাজ শুরু করে দিতে। কাজী সাহেবও আর বেশি সময় নষ্ট না করে বিয়ের কাজ শুরু করলেন। সব কাজ শেষ করে মানবকে কবুল বলতে বললেন। মানব লম্বা একটা নিঃশ্বাস নিয়ে 3 বার কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। এবার পালা মৌয়ের। কাজী সাহেব মৌকেও কবুল বলতে বললেন। মৌ কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে 3 বার কবুল বলে সাইন করলো। তারপর সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠে সবার মধ্যে খুরমা বিতরণ করে দিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কাজ সম্পন্ন হলো। দুজন দুজনকে একদম কাগজ কলমে নিজের করে পেয়ে গেল। দুজনের মাঝে আর কোনো বাধা নেই। এখন থেকে তারা দুজন দুজনার। এসব ভেবে মৌ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মানাপের দিকে তাকালো। দুজন দুজনের চোখের মায়ায় হারিয়ে যাচ্ছে। দুজনের চোখেই দুজন দুজনকে কাছে পাওয়ার তৃষ্ণা। ফুলে ফুলে সাজানো বিছানায় গুটিসুটি মেরে বসে আছে মৌ। মুখে লেগে আছে প্রাপ্তির হাসি। মৌয়ের এখনো সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, ঠিক রূপকথার গল্পের মতো। ঠিক ওর স্বপ্নের মতো করেই বাসর ঘরটা সাজানো। রজনীগন্ধা আর গোলাপের সুগন্ধে চারদিক মাতোয়ারা। বিছানার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ আঁকা, তার মাঝে মানাব আর মৌয়ের নাম লেখা। ঘড়িতে বাজে 12টা 35 মিনিট। বসে থাকতে থাকতে মৌয়ের কোমর ব্যথা হয়ে গেছে। এখনো মানাফের আসার নামগন্ধ নেই। মৌ বিরক্তিতে বিছানা থেকে নেমে দাঁড়ালো। সেই যে ভাবিরা এসে বসিয়ে দিয়ে গেল, তখন তো কিছুই দেখতে পায়নি। তাই মৌ মাথা থেকে ঘোমটা ফেলে পুরো রুমটায় চোখ বোলাতে লাগলো। রুমটা খুব সুন্দর আর অনেক পরিপাটি। মৌ মুচকি হেসে উল্টো ঘুরতেই খাটের উপরের দেয়ালে ওর চোখ আটকে গেল। সেখানে বিশাল একটা ফ্রেমে মৌয়ের ছবি লাগানো। ছবিটা মৌয়ের ভাইয়ের হলুদের। ছবিতে মৌ ওর মাথার গাদা ফুলটা ঠিক করছিল, সাথে ঠোঁটে রয়েছে অমায়িক হাসি। ওর আড়ালে মানাব টুক করে মুহূর্তটা ক্যামেরা বন্দি করে ফেলে। বড় ছবিটার নিচের দিকে ছোট ছোট কয়েকটা ফ্রেমে মৌয়ের এমন আরও খুনসুটিময় কিছু মুহূর্ত লাগানো। মৌ ছবিগুলোর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসলো। আল্লাহ তাআলা এত ভালোবাসাও ওর কপালে রেখেছিল। হাজার হাজার শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। খট করে দরজা খোলার শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো মৌ। দরজার দিকে তাকিয়ে দেখলো মানব ঘরে প্রবেশ করলো। মৌয়ের দিকে তাকিয়ে মানব মুচকি হাসলো। মানব আস্তে আস্তে মৌয়ের দিকে এগিয়ে গিয়ে মৌয়ের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, পছন্দ হয়েছে? কি? বাসর ঘর সাজানো? খুব। যাক, তাহলে আমার সাজানো সার্থক হলো। মৌ কিছু না বলে লাজুক হেসে মানাফের বুকে মাথা রাখলো। মানাফ মৌয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? আমাকে সত্যি এতটা ভালোবাসো? সন্দেহ হয়? ওহো, বিশ্বাস করতে কষ্ট হয়। কেন? সবার কপালে যে সব সুখ সহ্য হয় না। বাজে কথা। এত ভালোবাসা কেন? ভালোবাসার কোনো কারণ হয় না। কখন কিভাবে কার প্রতি ভালোবাসা হয়ে যায় কেউ বলতে পারে না পাগলি। মানাফের কথা শুনে মৌয়ের হাতের বাঁধন আরও শক্ত হলো। কিছুক্ষণ পর মানাফ বলল, তোমার জন্য গিফট আছে। মৌ মাথা তুলে জিজ্ঞেস করলো, কি গিফট? মানাফ একটা প্যাকেট থেকে ডায়মন্ডের রিং বের করলো। এটা তো ডায়মন্ডের। এটা আমার পাগলিটার জন্য। তারপর মৌকে কিছু বলার সুযোগ না দিয়ে মৌয়ের বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে হাতের উল্টো পিঠে আলতো করে একটা চুমু খেলো। মৌ হালকা কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেললো। মানাপ মৌয়ের দিকে তাকিয়ে হেসে ফেলল।
তারপর প্যাকেট থেকে একটা পায়েল বের করে মৌয়ের সামনে ধরে বলল। এখন চোখ খুলো। মৌ চোখ খুলে পায়েলটা দেখে অবাক হয়ে বলল, পায়েল? অনেক আগে একদিন কিনেছিলাম, ভেবেছিলাম মনের মতো যদি কোনোদিন কাউকে পাই তাহলে তাকে দিব। আজ আমার মনের রানী আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই তাকে এটা আমার পক্ষ থেকে উপহার দিলাম। মৌ মুগ্ধ হয়ে মানাফের প্রতিটা কথা শুনছে। হুট করে মানাফ হাঁটু গেড়ে মৌয়ের সামনে বসে মৌয়ের পায়ে পায়েলটা পরিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে মৌকে বলল, যাও ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো, কাবার্ডে তোমার প্রয়োজনীয় সব আছে। ঠিক আছে। মৌ ধীর পায়ে কাবার্ডের সামনে গিয়ে কাবার্ড খুলতেই আরও অবাক হয়ে গেল। কাবার্ডের মধ্যে রং বেরঙের শাড়ি, থ্রি পিস, লং ড্রেস, কোনোটার অভাব নেই। মৌ ঘাড় ঘুরিয়ে মানাফের দিকে তাকাতেই মানাফ মাথা চুলকে বকা বকা হাসি দিয়ে বলল, তোমার পছন্দের কালার তো জানতাম না, তাই যখন যা পছন্দ হয়েছে সবই কিনে ফেলেছি। মানাফের কথা শুনে মৌ ফিক করে হেসে দিল, বিড়বিড় করে বলল, পাগল একটা। আর বেশি কিছু না বলে নীল রঙের একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। প্রায় বেশ কিছুক্ষণ পর মৌ ফ্রেশ হয়ে বের হলো। ওর চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, শাড়িটা শরীরের সাথে লেপ্টে আছে। মৌয়ের বিশেষ বিশেষ অঙ্গগুলো বোঝা যাচ্ছে। মানাফের মনে হচ্ছে ওর সামনে কোনো নীল পরী দাঁড়িয়ে আছে। মানাফ নিজেকে সামলে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে মানাফ দেখলো মৌ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করছে। মানাফ মৌকে উদ্দেশ্য করে বলল, অজু করে এসেছো? হ্যাঁ। তাহলে চলো দুজনে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নতুন জীবনে পা রাখি। ঠিক আছে চলো। অতঃপর দুজনে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো। মৌ উঠে জায়নামাজ ভাঁজ করে জায়গা মতো রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। রাতের মৃদু বাতাসে মৌয়ের শাড়ির আঁচল উড়তে লাগলো। মানব উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে দেখে মৌ নেই। আশেপাশে তাকিয়ে দেখে ব্যালকনিতে একটা ছায়া দেখা যাচ্ছে। মানব বুঝলো মৌ তাহলে ব্যালকনিতে আছে। মানব আস্তে আস্তে ব্যালকনিতে গিয়ে মৌয়ের পিছনে দাঁড়ালো। মানবের উপস্থিতি বুঝতে পেরেও মৌ আগের মতোই দাঁড়িয়ে রইল। মৌকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মানব হুট করে মৌকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবিয়ে দিল। মৌ একটু কেঁপে উঠল। মানব মৌয়ের কাঁধে থুতনি রেখে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি। তোমাকে খুব সুন্দর লাগছে জান। তাই? হুম। আগে বুঝে সুন্দর লাগতো না? আগেও লাগতো, তবে আজকে বেশি সুন্দর লাগছে। একদম আমার লক্ষ্মী বউয়ের মতো লাগছে। বাবা। তুমি এখন থেকে সব সময় শাড়ি পরবে, ঠিক আছে? কেন? শাড়ি আমার অনেক পছন্দ, আর শাড়ি পরলে তোমাকে একদম বউ বউ লাগে। এভাবে হেসো না জান, বুকে লাগে তো। মৌ লজ্জা পেয়ে গেল। মৌ, হুম। আজকে রাতটা আমায় দিবে। মৌ আবারও লজ্জা পেয়ে চুপ করে রইল। বৌনতা কি সম্মতির লক্ষণ? মৌ সামনের দিকে ঘুরে মানবের বুকে মুখ গুজে ফিস ফিস করে বলল, শুধু আজ কেন, আমি সারা জীবনের জন্যই তোমাতে মিশে যেতে চাই। মানব খুশি হয়ে মৌকে কোলে তুলে নিয়ে রুমের দিকে অগ্রসর হতে লাগলো। মৌকে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিল। মৌয়ের দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মানব। মৌ কিছুক্ষণ তাকিয়ে থেকে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। মানাফের চোখের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা ওর নেই। মানাফের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলেও অতল সাগরে বারবার তলিয়ে যাচ্ছে। মানব কিছু না বলে মৌয়ের গলায় মুখ ডুবিয়ে দিল। মৌ মানাফের পাঞ্জাবি আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর মানব মুখ তুলে দেখলো মৌয়ের চোখ এখনো বন্ধ। হঠাৎ মানাফের চোখ আটকে গেল মৌয়ের ঠোঁট জোড়ায়। গোলাপি ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে, যা মানবকে ভীষণভাবে টানছে। মানব মৌকে জড়িয়ে ধরেই মৌয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হুস হুস যান, আর কত অন্যের বাসর দেখবেন শুনি। সূর্যের আলো চোখে মুখে পড়তেই কপাল কুঁচকে ফেললো মৌ। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলো মানাফের উন্মুক্ত চওড়া বক্ষে। মানাবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কাল রাতের কথা মনে হতেই লজ্জায় নুয়ে পড়লো মৌ। মানাফের হাত সরিয়ে নিজেকে সামনে উঠে বসলো মৌ। মানাফের দিকে তাকিয়ে মুচকি হেসে ওর চুলগুলো হাত দিয়ে আরেকটু এলোমেলো করে দিয়ে কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ রেখে দিল। হঠাৎ মানাফ ফিস ফিস করে বলল, লুকিয়ে লুকিয়ে আদর করা হচ্ছিল বুঝি? মৌ একটু অপ্রস্তুত হয়ে বলল, তুমি জেগে আছো? জেগেছিলাম না, আপনার চুল এলোমেলো করায় জেগে গেছি। তাহলে চোখ খুলোনি কেন? দেখতে চাচ্ছিলাম আমার ম্যাডাম কি করেন। ইস, এত সকালে উঠছো কেন? কই এত সকাল, কত বেলা হয়ে গেছে দেখছো। বাড়ির নতুন বউ এখনো রুম থেকে বের হলো না, সবাই কি ভাববে? কেউ কিছু ভাববে না, তুমি এখন আমার সাথে ঘুমো। না, তুমি ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। মানবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে চলে গেল মৌ। বেশ কিছুক্ষণ পর মৌ ফ্রেশ হয়ে বের হয়ে
ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। মানাপ আড়মোড়া দিয়ে পাশ ফিরতেই মৌকে দেখে থমকে যায়। সদ্য গোসল করে হালকা পিঙ্ক কালার শাড়িতে মৌকে ফুটন্ত একটা গোলাপ মনে হচ্ছে। মানাপ বিছানা ছেড়ে উঠে ধীর পায়ে মৌয়ের দিকে এগিয়ে গিয়ে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরে মৌয়ের ঘাড়ের চুলগুলো একপাশে সরিয়ে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। মৌ একটু কেঁপে উঠে বলল, দেখো, এখন আর কোনো দুষ্টুমি করবা না, আমার বাইরে যেতে হবে। যেতে হবে না, আমার কাছে থাকো। উফ, ছাড়ো তো। মানাপকে ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠিয়ে দিতেই দরজায় কে যেন এসে ঠক ঠক আওয়াজ করলো। মৌ নিজেকে ঠিকঠাক করে দরজা খুলতেই মানাফের কিছু কাজিন ভাবি হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লো। হঠাৎ এমন হওয়ায় মৌ কিছুটা ঘাবড়ে গেল। ভাবিরা একসাথে বলে উঠল, কি গো নতুন বউ, রাতে ঘুমাতে পেরেছো নাকি? মৌ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বুঝি বুঝি, সবই বুঝি। এখন চলো, সবাই নতুন বউকে দেখতে আসবে তো। মৌকে সবাই মিলে বসার ঘরে নিয়ে গেল। মৌ যেতেই মানাপের আম্মু মানে মৌয়ের শাশুড়ি একটা বক্স নিয়ে মৌয়ের সামনে এসে দাঁড়ালো। মৌ জিজ্ঞাসু দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকাতেই সে মুচকি হেসে বক্স থেকে দুটো স্বর্ণের বালা, একটা চিকন চেইন আর দুটো ছোট ছোট কানের দুল বের করে মৌয়ের হাতে দিয়ে বলল, এগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, আজ আমি তোমাকে দিলাম। এগুলো এখন থেকে সব সময় বাসায় পড়ে থাকবে, কেমন? কিন্তু মা, এসবের কি দরকার ছিল? আমি আমার বৌমাকে খুশি হয়ে কিছু দিতে পারি না বুঝি? মৌ কিছু না বলে মুচকি হাসলো। বয়স হয়ে গেছে আমার, কখন চলে যাই বলা যায় না। এখন থেকে এই সংসারটা তুমিই দেখবে, এই সংসারের হাল তোমাকেই ধরতে হবে। আমার ছেলেটা বড্ড আগোছালো, ওকে একটু দেখে রেখো মা, পারবে না? পারবো মা। উনি মুচকি হেসে মৌকে জড়িয়ে ধরলেন। হঠাৎ পিছন থেকে মানাপ এসে বলল, বাবা, বৌমাকে পেয়ে ছেড়ে ভুলে গেছো মা? মানাফের কথা শুনে সেখানে উপস্থিত সবাই হেসে দিল। মাঝে কেটে গেছে অনেক দিন। মৌকে সবাই অনেক ভালোবাসে। মৌ সবার আপন হয়ে উঠেছে। আর কিছুদিন পরেই মৌয়ের এসএসসি পরীক্ষা শুরু হবে। মৌয়ের শাশুড়িমা মৌকে একটা কাজও করতে দেন না। তার কথা, বৌমার পরীক্ষা যতদিন না শেষ হয় ততদিন কোনো কাজে হাত দিতে দিবেন না। এই বাড়িতে মৌ অনেক সুখে আছে। সময় কারোর জন্য থেমে থাকে না। সময় কিভাবে পার হয়ে যায় কেউ বলতে পারে না। মৌ মানাফের বিয়ে কেটে গেছে 2 বছর হলো। মানাফের মা গত হয়েছেন বছরখানেক হয়। মায়ের মতো একজন মা হারানোর পর অনেক ভেঙে পড়েছিল মৌ। মানাপ ওকে সাহস জুগিয়েছে। মানাপ ভিতরে ভিতরে নিজেও কষ্ট পেয়েছে, কিন্তু মৌকে তা বুঝতে দেয়নি। এখন শুধু মানাপ আর মৌ। ওদের টুনাটুনির সংসারে ওরা বেশ ভালো আছে। মান অভিমান, ঝগড়া, খুনসুটি, ভালোবাসা এভাবেই কেটে যাচ্ছে দিনের পর দিন। সারাদিন ঝগড়া করলেও কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। মৌ আজ পর্যন্ত একটা রাতও মানাপকে ছাড়া অন্য কোথাও থাকেনি। মানাপ সেই আগের মতোই পাগলের মতো ভালোবাসে মৌকে। মৌ আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে মানাফের মতো একজন জীবনসঙ্গী ওকে দেওয়ার জন্য। রাত বাজে 7:40। আর কিছুক্ষণ পরই মানাপ বাসায় চলে আসবে। মৌ আজ ভীষণ খুশি। ওদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। ওর আর মানাফের ভালোবাসার সাক্ষী হয়ে ওদের সন্তান আসবে। এই কথা জানানোর পর মানাপ কেমন রিয়েক্ট করবে, ওর রিয়াকশন কি হবে? আচ্ছা, মানাপ কি খুশি হবে না, নাকি খুশিতে আত্মহারা হয়ে যাবে? এসব ভেবে মৌ মুচকি হাসলো। উফ, কতক্ষণে কথাটা মানাপকে জানাবে। ওর আর দেরি সহ্য হচ্ছে না। মৌ আজ সব মানাফের পছন্দের রান্না করেছে। রান্নাঘর থেকে টেবিলে এনে সব সাজিয়ে রেখে রুমে চলে গেল। রুমে গিয়ে ধীর পায়ে কাবার্ডের সামনে গিয়ে কাবার্ড থেকে কালো রঙের শাড়ি বের করলো। কালো রঙের শাড়ি, 2 হাত ভর্তি কালো রঙের কাচের চুড়ি, খোলা চুল, চোখে গাঢ় করে কাজল আর হালকা একটু লিপস্টিক। একদম মানাফের মনের মতো করে সাজলো মৌ। ঠিক তখনই বাসার কলিং বেল বেজে উঠল। মৌ বুঝলো মানাপ চলে এসেছে। মৌ একবার ঘরের দিকে তাকিয়ে দৌড়ে দরজা খুলতে চলে গেল। দরজা খুলতেই মানাপ হা করে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ লজ্জায় নুয়ে পড়ে বলল, এভাবে কি দেখছো? আগে কখনো দেখোনি নাকি? তোমাকে যত দেখি ততই দেখতে ইচ্ছে করে জান। আমি কি করব, তোমার সৌন্দর্য যেন দিন দিন বেড়েই চলেছে। তাই নাকি? একদম। আচ্ছা বলো তো, এত সেজেছো কেন? কোনো বিশেষ দিন আজকে? আগে খাওয়া দাওয়া শেষ করো, তারপর বলছি। আচ্ছা মহারানী। মানাপ মৌয়ের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। মানাপ এসে দেখে মৌ ডাইনিং টেবিলে খাবার রেডি করছে। মানাপ গিয়ে বসতেই খুশি হয়ে বলল, বাবা, সব আমার পছন্দের খাবার। ব্যাপার কি বলো তো? খাও আগে। না, আগে বলো। আগে খাও। না, বলো। উফ, চুপ করে খাও এখন, তারপর বলবো।
আচ্ছা। মানব একটা প্লেটে খাবার নিয়ে নিজেও খেলো আর মৌকেও খাইয়ে দিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই মানব হাত ধুয়ে রুমে চলে গেল। মৌ খাবার গুছিয়ে ঘরের বাকি কাজটুকু শেষ করে হাত মুছতে মুছতে রুমে গিয়ে দেখলো মানব ল্যাপটপে কি যেন করছে। মৌ সামনে গিয়ে বলল, বাসায় এসেও তোমার কাজ শেষ হয় না? একটু শোনা, কয়েকটা ইমেল পাঠানোর ছিল। আচ্ছা, তুমি কি যেন বলতে চাচ্ছিলে, বলো, আমি শুনছি। মৌ রেগে মেগে একটা ফাইল এনে মানাফের হাতে দিয়ে হন হন করে বেলকনিতে চলে গেল। মানাফ বেকুবের মতো মৌয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মৌ রেগে গেল কেন? রেগে যাওয়ার মতো কি বলল? আর এটা কিসের ফাইল দিয়ে গেল? মানাফ আর কিছু না ভেবে ফাইলটা খুলল। এটা তো একটা মেডিকেল রিপোর্ট। রিপোর্টটা দেখে মানাফ থম মেরে বসে আছে। ওর বিশ্বাসই হচ্ছে না। অতি কষ্টে মানুষ পাথর হয়ে যায়, কিন্তু এখানে উল্টো। অতি খুশিতে মানাফ পাথর হয়ে গেছে। ওর গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। মানাফ ফাইলটা রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে মৌয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মৌ একবার আর চোখে মানাফের দিকে তাকিয়ে আগের মতোই দাঁড়িয়ে রইল। হঠাৎ মানাফ মৌকে টান দিয়ে নিজের বুকে এনে ফেলল। মৌ কিছু বলতে যাবে, তার আগেই মানাফ বলল, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না আমি বাবা হতে চলেছি। তুমি এই কথাটা আমাকে আগে বলবে না? আমি এত খুশি হয়েছি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আজ আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছ। আমাদের বেবিটা এসে পড়লে আমাদের সংসারটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। ভীষণ ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যেও না জান, প্লিজ। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি যে তোমার সাথে ভীষণভাবে জড়িয়ে গেছি। আমি মৃত্যুর আগ অব্দিও বলবো, মন দিতে চাই তোমার নামে। মৌয়ের চোখও ছলছল করছে। মৌ কিছু না বলে মানাফকে আর একটু গভীরভাবে জড়িয়ে ধরে আল্লাহর কাছে প্রার্থনা করলো সারা জীবন যেন ওরা এভাবে সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। সমাপ্ত।